আচ্ছা, গুড ইভিনিং স্টুডেন্টস। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা কম্পিউটার থেকে বা তোমার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে জয়েন করেছো একটু বলো তো। আচ্ছা, কতজন আছো যারা কম্পিউটার থেকে জয়েন না করে মোবাইল থেকে জয়েন করেছো? স্যার আমি নির্জন করেছো? আচ্ছা, ঠিক আছে। তোমাদের মোবাইলের মধ্যে এই মোমেন্টে তোমরা যে অ্যাপটা পাবে এর মধ্যে কিন্তু খুব বেশি ফাংশনালিটি আমাদের অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু তোমরা আপাতত এখন কাজটা করতে পারবে। তোমরা গুগল প্লে স্টোরে অফিস 365 বলে একটা অ্যাপ পাবে। অফিস 365 আমি তোমাদের 1 মিনিট দেখাচ্ছি, দাঁড়াও। গুগল প্লে স্টোরে এইরকম সিম্বলের একটা মাইক্রোসফট অফিস 365 এর একটা অ্যাপ পাবে। এই অ্যাপটা কি তোমাদের মোবাইলে ইনস্টলড আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, যাদের যাদের মোবাইলে এই অ্যাপটা ইনস্টলড নেই তারা তোমাদের মোবাইলে এই অ্যাপটা তোমরা ইনস্টল করে রাখতে পারো। এটা অন দা গো তোমরা এই অ্যাপ দিয়ে এক্সেলের অনেক ফাংশনালিটিকে ইউজ করতে পারবে। আমি তোমাদের একদম ইনিশিয়াল জায়গা থেকে স্টার্ট করছি। প্রথমে যে ধরো তোমাদের বাড়িতে কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারে আমরা এই মোমেন্টে অনেকের থাকে ধরো আমাদের মাইক্রোসফট অফিসের পেড ভার্সন আমাদের কাছে নেই, আমরা হয়তো কোনো একটা অন্য কোনো ভার্সন ইউজ করছি যেটা অনেক ব্যাকডেটেড, কিন্তু টাইমের সাথে প্রচুর ফিচার মাইক্রোসফটের এই ভেরিয়াস পার্টের মধ্যে, সেটা পাওয়ার পয়েন্ট বলো, এক্সেল বলো, ওয়ার্ড বলো, এখানে অ্যাড হয়। তো আমরা সবসময়তে চেষ্টা করব যেটা আমাদের লেটেস্ট সফটওয়্যার সেই সফটওয়্যারটাকে ইউজ করার। যখন এই মাইক্রোসফট 365 এই যে তোমার কনসোলটা যখন মাইক্রোসফট লঞ্চ করে, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিটলি ক্লাউড বেসড একটা কনসোল। এর ডেস্কটপ ভার্সানও রয়েছে, এর আমাদের ক্লাউড ভার্সানও রয়েছে। সব থেকে বড় সুবিধার জায়গা হচ্ছে মাইক্রোসফট, তুমি যদি মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো অনলাইনে, কোন রকম মাইক্রোসফট অফিসকে ডেস্কটপে ইনস্টল না করে আমরা অনলাইনে মাইক্রোসফট অফিসের ভেরিয়াস টুলসকে ইউজ করতে পারবো। তো আমরা আগে প্রথমে ডেস্কটপ ভার্সনটাকে ওপেন করার আগে দেখি যে আমাদের এক্সেল 365 যেটা আমরা এই টোটাল আমাদের এই কোর্সের মধ্যে শিখবো, সেটার সাথে প্রিভিয়াস যে ওল্ডার ভার্সন গুলো ছিল তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে। মনে রাখবে ওল্ডার ভার্সন মানে ধরো তোমার এক্সেল 2003, 2007, 2010, 16, এই যে ভার্সন গুলো ছিল, এই ভার্সন গুলোতে তোমাকে ওই পার্টিকুলার অ্যাপটা কম্পিউটারে ইনস্টল করতে হতো। এর কোনো অনলাইন ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। কিন্তু যখন থেকে অফিস 365, যেটার এখন নাম হয়েছে মাইক্রোসফট 365, তো সেটা যখন মাইক্রোসফট লঞ্চ করে তখন কি হয়, অনলাইন এবং অফ এই দুটো ভার্সানে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। ফুল ফাংশনালিটি অবভিয়াসলি ডেস্কটপ ভার্সানে অ্যাভেলেবেল থাকে, অনলাইন ভার্সানে তুমি ফুল ফাংশনালিটি পাবে না, কিন্তু একটা সার্টেন লেভেল অব্দি প্রচুর ফাংশনালিটি আছে যেটা দিয়ে আমরা অনেক ক্রিটিক্যাল কাজগুলোকে করতে পারি। তো আমরা আগে প্রথমে দেখি
যে এই অনলাইন ভার্সনটাকে আমরা কিভাবে ইউজ করব। অনলাইন ভার্সনটা ইউজ করার জন্য আমাদেরকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার থেকে ফার্স্টে আমাদের একটা ওয়েবসাইটকে অন করতে হবে, ওপেন করতে হবে। আমি এর দিচ্ছি, আমি আমার মেশিনের মধ্যে অনেকগুলো ওয়েব ব্রাউজার আছে, আমি একটা যে কোনো একটা ওয়েব ব্রাউজার আমি খুললাম। এখানে তোমরা যেটা প্রথমে করবে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস বার, এই অ্যাড্রেস বারে আমরা ফার্স্টে টাইপ করব office.com। এই office.com বলে তুমি যেই মোমেন্টে এন্টার করবে এইরকম একটা মাইক্রোসফট 365 এর একটা তুমি পেজে ল্যান্ড করবে। এবারে দেখো এই জায়গার মধ্যে একটা সাইন ইন বাটন রয়েছে আর একটা গেট মাইক্রোসফট 365 বলে একটা পার্ট রয়েছে। তো এই যে সাইন ইন বাটন আমরা তখন ক্লিক করব যদি আমাদের একটা হটমেল বা আউটলুকে ইমেল আইডি থেকে থাকে। যদি আমাদের ইমেল আইডি না থেকে থাকে তাহলে আমাদেরকে এই সাইন আপ ফর দ্য ফ্রি ভার্সন অফ মাইক্রোসফট 365 এটাতে আমাদের ক্লিক করতে হবে। তার মানে আমাদের একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হবে। তোমাদের মধ্যে এরকম কেউ আছো যাদের হটমেল বা আউটলুকে একটা অ্যাকাউন্ট আছে? কেউ আছো নাকি সবার শুধু গুগলেই জিমেলেই অ্যাকাউন্ট? হ্যাঁ আছে স্যার, আছে স্যার ল্যাপটপে খোলা আছে। ল্যাপটপে আছে। না মানে অ্যাকাউন্ট আছে তো তোমাদের এরকম আছে? আচ্ছা আছে স্যার, আছে। মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, তো যাদের নেই তারা যদি এই ফ্রি ভার্সন অফ মাইক্রোসফট 365 ইউজ করতে চাও তাহলে পরে তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। এবারে যেই মোমেন্টে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবে দেখো এখানে অপশন দিচ্ছে তুমি তোমার মতন একটা ইউজার নেম করেছি, যেরকম ভাবে তোমরা গুগলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো এক্স্যাক্টলি সেম ভাবে এখানে একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করে নেবে। এই অ্যাকাউন্টটা আমাদের হেল্প করবে আমাদের এই মাইক্রোসফট 365 অনলাইন ভার্সনে ফ্রিতে ইউজ করার ক্ষেত্রে। জিমেল দিয়ে কিন্তু তোমরা এইটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এই জন্য আমি সবাইকে বলছি যাদের আছে তাদের তো খুব ভালো কথা, আর যাদের তোমাদের এই হটমেল বা আউটলুকের কোনো ইমেল আইডি নেই তারা একটা ইমেল আইডি তোমার এখানে ক্রিয়েট করে নেবে। আমি আরেকবার রিপিট করছি কিভাবে ক্রিয়েট করবে। প্রথমে office.com ওয়েবসাইটে যাবে, অ্যাড্রেস বারে office.com লিখবে, লেখার পরে এই যে দেখো অপশনটা দেখতে পাচ্ছ সাইন আপ ফর দ্য ফ্রি ভার্সন অন মাইক্রোসফট 365, সবাই এটা দেখতে পাচ্ছ এই অপশনটা? হ্যাঁ স্যার। এই অপশনে ক্লিক করবে, যেই ক্লিক করবে তোমাকে এইরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজে ওরা নিয়ে গিয়ে ল্যান্ড করবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে এই পেজটা থেকে তোমাকে আলটিমেটলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। এবারে এইখানে অলরেডি আমাদের কলেজের অ্যাকাউন্ট আছে বলে এটা এখানে লগ ইন হয়ে গেল। তো আমরা এই অ্যাকাউন্টটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি জিনিসটা কিরকম ভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে। যদি আমাদের কাছে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পরে দেখো এইরকম একটা ড্যাশবোর্ডে তোমরা আলটিমেটলি অ্যাকাউন্ট ক্রিয়েটেড থাকলে যখন ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, দেওয়ার পর এইরকম দেখো একটা ড্যাশবোর্ডে তোমরা এসে ফার্স্টে ল্যান্ড করছো। এটা একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে কয়েকটা জিনিস আগে ফার্স্টে তোমরা প্রথমে বুঝে নাও। এইখানে দেখো লেফট হ্যান্ড সাইডে ভার্টিক্যালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়ান ড্রাইভ এরকম ভেরিয়াস অ্যাপস রয়েছে। তোমরা যদি এই অনেকের হয়তো ওয়েব ব্রাউজারের জন্য যদি ভার্টিক্যালি এই অ্যাপগুলো শো না করে তাহলে পরে দেখো এইখানে একটা গ্রিড রয়েছে, যেখানে তুমি যদি কার্সারটা নিয়ে যাও দেখো অ্যাপ লঞ্চার বলে একটা অপশন দেখাচ্ছে। এখানে যেই মোমেন্টে ক্লিক করবে আমার এখানে দেখো এই অ্যাপগুলো, এখানে কি কি অ্যাপ আমার অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড আছে সেইটা আমার এখানে শো করবে। এবারে যাদের পেড ভার্সন
আমার এটা পেড ভার্সন অ্যাকাউন্ট বলে আমার এখানে যতগুলো অ্যাড শো করছে, তোমাদের ফ্রি ভার্সনের মধ্যে হয়তো একটা দুটো অ্যাড নাও থাকতে পারে, কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট এগুলো কিন্তু পাবে। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে কমন থাকবে। হয়তো ক্লিপ চ্যাম্পটাকে না পেতে পারো, বা ধরো ডিজাইনারটা না পেতে পারো, ওয়ান ড্রাইভ পাবে। ওয়ান ড্রাইভ হচ্ছে আমাদের গুগলের যেরকম গুগল ড্রাইভ, সেরকম এটা মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ। এখানে তুমি একটা সার্টেন ফ্রি স্পেস অব্দি তোমরা পাবে। তো এইখান থেকে আমরা যখন যে অ্যাপটা নিয়ে কাজ করব সেই অ্যাপটাতে আমরা যেতে পারবো। এইবারে আমি চলে আসছি আমাদের এই ড্যাশবোর্ড পার্টটাতে। এইখানে দেখো কতগুলো ফাইল এখানে দেখাচ্ছে। এই ফাইলগুলো অ্যাকচুয়ালি কি? এই ফাইলগুলো হচ্ছে আমি আমার ডেস্কটপে যখন বিভিন্ন ফাইল খুলে কাজ করেছি এবং যেগুলোর ক্ষেত্রে ধরো অটো সেভ অপশন এনাবেলড ছিল, সেই ফাইলগুলোর ডেস্কটপে আমার যেরকম স্টোরেজ, সেখানে তো ফাইলের একটা কপি সেভ আছে, অটোমেটিক্যালি এই ক্লাউডের মধ্যে এই ওয়ান ড্রাইভের আন্ডারে এই ফাইলগুলো সেভ হয়ে আছে। অটো সেভ বাটনটা অন থাকলে পরে যেটা সবচাইতে বড় সুবিধা, তোমার যদি কোনো কারণে কম্পিউটার মেশিন থেকে কোনো ফাইল ডিলিট হয়েও যায়, ড্রাইভে কিন্তু তোমার এই ফাইলটা থেকে যাবে। এই যে অপশনটা, এই যে অনলাইন এবং ডেস্কটপ, এই যে সিনক্রোনাইজেশনটা হয়, এইটা অফিস 365 ভার্সনটা যখন থেকে মাইক্রোসফট লঞ্চ করলো, তখন থেকে অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা সিনক্রোনাইজেশনকে তোমার মাইক্রোসফট সবসময়তে অ্যালাউ করলো। আমরা যদি অনলাইনে কোনো কাজ করি, তাহলে আমাদেরকে সেপারেটলি ফাইল সেভ করতে হয় না। ফাইল কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। যা ফাইল তুমি এখানে ক্রিয়েট করবে, যা তুমি এখানে কাজ করবে, সমস্ত কিছু কিন্তু এখানে অটো সেভ। তোমাকে নিজেকে কিচ্ছু সেভ করতে হবে না, সার্টেন কয়েক সেকেন্ড বাদে বাদে অটোমেটিক্যালি এটা সেভ হতে থাকবে। ঠিক যেরকম আমরা গুগল ড্রাইভে যদি আমরা কোনো ধরো গুগল ফর্ম ক্রিয়েট করি, বা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করি, বা গুগল ডকে কাজ করি, সেখানে যেরকম অটো সেভিং হয়, এখানেও ঠিক একই রকম ভাবে অটো সেভ হতে থাকে। তো এইটা হচ্ছে আমাদের রিসেন্টলি যে ফাইলগুলো আমরা অ্যাক্সেস করেছি এবং যেগুলো অনলাইনের সঙ্গে সিনক্রোনাইজ রয়েছে, সেগুলো এরকম লিস্টের ফর্মে তোমাকে দেখাবে। এই অবধি সবার কাছে কনসোলটা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো কনসোলটা কিরকম ভাবে কাজ করে? Yes, sir. আচ্ছা, ওকে। এইবারে Yes, sir. আচ্ছা, এবারে আমাদের এই মোমেন্টে কি দরকার? আমরা এক্সেল ইউজ করতে চাই। তাহলে পরে দেখো প্রথম যে অপশনটা রয়েছে, দেখো ক্রিয়েট নিউ, তার আন্ডারে ফার্স্টে দেখতে পাচ্ছ ডকুমেন্ট, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন, দিস ইজ আওয়ার পাওয়ার পয়েন্ট। তারপরে দেখো ওয়ার্কবুক, যেখানে লেখা রয়েছে এক্সেল। আমরা এই ওয়ার্কবুকে ক্লিক করব। যেই ওয়ার্কবুকে ক্লিক করব, অটোমেটিক্যালি আমরা দেখব একটা এক্সেল ওয়ার্কশিট এখানে ক্রিয়েট হয়ে আমার কাছে আসবে। এই হচ্ছে আমাদের এক্সেল ওয়ার্কশিটটা। ঠিক যেরকম এক্সেল তোমরা ডেস্কটপ ভার্সনে দেখেছো, এক্স্যাক্টলি একই রকম দেখো, সেম জিনিস। শুধু বলতে পারো ডেস্কটপের সঙ্গে তুমি যদি অনলাইনের ফাংশনালিটিকে কম্পেয়ার করো, যখন আমরা ডেস্কটপের মধ্যে অ্যাডভান্সড ভার্সন, যখন আমরা অ্যাডভান্সড এক্সেল শিখবো, পরে আগে আমরা বিগিনার থেকে স্টার্ট করছি, যখন আমরা অ্যাডভান্সড এক্সেলে যাব, যেখানে কমপ্লিকেটেড ফর্মুলা, কমপ্লেক্স ফর্মুলা যখন আমরা ইউজ করব, সেগুলো তুমি তোমরা অনলাইন ভার্সনে সবকিছু অ্যাক্সেস পাবে না। কিন্তু ওই অ্যাডভান্সড এক্সেলের কিছু ফাংশনালিটি বাদ দিলে পরে মোরলেস ডেস্কটপে আমরা যা যা করতে পারবো, সেটা তোমরা কিন্তু এখানে সবাই করতে পারবে, এবং এটা পারবে কিন্তু ফ্রিতে। এর জন্য তোমাদের একটা টাকাও কিন্তু খরচ করতে হবে না। তাই জন্য আমি সবাইকে বলবো, যাদের যাদের হটমেল বা আউটলুকে ইমেল আছে তাদের তো খুব ভালো কথা, যাদের নেই তারা কিন্তু অতি অবশ্যই একটা ক্রিয়েট করে নেবে। তার কারণ এটা তোমাদের একটা ফ্রি ভার্সন অফ তোমার মাইক্রোসফট অফিস, যেটাতে কিন্তু প্রচুর ফাংশনালিটি তোমরা এখানে ইউজ করতে পারবে।
এইবারে দেখো এইখানে বুক 4 বলে একটা নাম হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি তুমি যত এক্সেল ক্রিয়েট করতে থাকবে, আমি যদি এরপর আবার একটা নতুন ক্রিয়েট করি, এর পরেরটার নাম হবে বুক 5, তারপরেরটার নাম হবে বুক 6, এরকম ভাবে বাড়তে থাকবে। তো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা এই ফাইল নেমটাকে চেঞ্জ করে, ধরো আমরা এটার ধরো নাম দিলাম টেস্ট, দিয়ে আমি এন্টার করলাম। এই দেখো সিনক্রোনাইজড হলো। এই ক্লাউডের মধ্যে দেখো একটা ব্লু কালারের টিক সাইন হয়ে আছে, তার মানে এটা অটো সিনক্রোনাইজড হতে থাকবে। এবার এখানে আমি যা ডেটা পুট করব, যা খুশি ডেটা পুট করি না কেন, সমস্ত ডেটা অটো সিনক্রোনাইজড, আমাকে কোনো কিছু করতে হবে না। এবং আমি যদি এইখানে চলে আসি, এসে যদি আমি এটাকে একবার রিফ্রেশ করি, আমি দেখতে পাবো আমাদের এইখানে এই দেখো ফাইলটা চলে এসছে। যে ফাইলটা, আমি যদি ফাইলটা এখান থেকে এখন ক্লোজ করে দিই, তাহলে দেখো এই ফাইলটা অটোমেটিক্যালি আমার রিসেন্টলি ওপেন ফাইলের মধ্যে চলে এসছে। আমি যখন আবার পরবর্তী ক্ষেত্রে ধরো লগ ইন করলাম, করে আমি ধরো এই ফাইলে আবার ফার্দার কাজ করব, জাস্ট আমি রিসেন্ট ফাইলের থেকে ক্লিক করব, যতটা পর্যন্ত ডেটা আমার ওখানে পুট করা ছিল দেখো, তারপরে সেইখান থেকে কিন্তু আবার ফাইলটা ওপেন করব। এইটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সন অফ এক্সেল অর মাইক্রোসফট অফিসের যে কোনো পার্ট। তুমি ওয়ার্ডও ইউজ করতে পারো, পাওয়ার পয়েন্টও ইউজ করতে পারো, এক্সেলও ইউজ করতে পারো। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবারে আমরা চলে আসি আমাদের এক্সেলের ডেস্কটপ ভার্সনটাতে। ডেস্কটপটা দিয়ে আমরা ক্লিয়ারলি প্রথমে ইন্টারফেসটাকে বোঝার চেষ্টা করি। আমি এইটাকে আপাতত মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমি এবার তোমাদের এক্সেলের ডেস্কটপ ভার্সনটাকে দেখাচ্ছি। এবার এক্সেলের ডেস্কটপ ভার্সনের জন্য আমরা এক্সেল অ্যাপটাকে লঞ্চ করব। এই হচ্ছে আমার এক্সেল অ্যাপ। আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুককে খুললাম। এক্সেলের ইন্টারফেস নিয়ে অনেক রকম ভাবে এক্সেলের ইন্টারফেসকে আমরা ডিফাইন করতে পারি। আমরা এই পুরো এক্সেলের ইন্টারফেসটাকে আজকে একটা নতুন ভাবে, নতুন পয়েন্ট অফ ভিউ থেকে বুঝি, যাতে করে আমাদের এই এক্সেলের ইন্টারফেসের প্রত্যেকটা পার্ট আমাদের যেন এমন ভাবে বুঝতে হবে যে কোনটা কি কাজ করে, এবং সেটা এফেক্টিভলি আমাদের রিয়েল লাইফের সঙ্গে কোন এক্সাম্পল দিয়ে আমরা এটার সঙ্গে একটা অ্যানালজি ড্র করতে পারি। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাজ ইফ এক্সেল যেন একটা বাড়ি, একটা হাউস। সেই হাউসে আমরা যাব, আমরা বাইরে থেকে এক্সেলের মধ্যে ঢুকছি, তার মানে আমরা বাইরে থেকে একটা হাউসের ভিতরে এন্ট্রি নিচ্ছি, এবং বাড়ির ভিতরে ভেরিয়াস রুমস আছে, বাড়ির ভিতর ডেকোরেশনস আছে, তাদের সাথে অ্যানালজি ড্র করে 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 আমরা প্রত্যেকটা পার্টকে ডিফাইন করার চেষ্টা করি যে কোন পার্টটা এক্সেলে কি কাজ করে, এবং সেটাকে যদি আমি আমার একটা বাড়ির সাথে যদি কম্পেয়ার করি, তাহলে সেটা বাড়ির ক্ষেত্রে কোন পার্টে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এখন এক্সেল মনে করো ইট ইজ লাইক এ হাউস। আমরা আউটসাইড অফ দ্যাট হাউস, সো উই উইল টেক এ ট্যুর ফ্রম দ্য আউটসাইড ইন, and we will explore each part of the Excel as if it were part of a house or home. এইটা হচ্ছে আমাদের এই মোমেন্টের এম। প্রথম আমরা যখন এক্সেলে এই কনসোলটাতে যাচ্ছি, একদম টপ লেয়ারটা দেখো, যেটা গ্রিন কালারের লেয়ার। সবাই দেখতে পাচ্ছ এই টপ লেয়ারটা গ্রিন কালারের? সবার কাছে ভিজিবল তো ঠিক মতো? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এবারে যদি কারোর মেশিনে 2019 ইনস্টল করা থাকে, যদি কারো মেশিনে 2016 ইনস্টল করা থাকে, ইন্টারফেসের মধ্যে স্লাইট একটু চেঞ্জেস দেখতে পাবে, কিন্তু মেন স্ট্রাকচার অ্যাজ ইট ইজ থাকবে। মেন স্ট্রাকচারের কোনো চেঞ্জ হবে না। হয়তো কিছু অপশন তুমি এখানে দেখতে পাচ্ছ, সেটা তোমার ওখানে দেখতে পাচ্ছ না, সেটা হয়তো কোনো অপশনের ভিতরে আছে, এইটুকু চেঞ্জেস হবে।
কারণ ভার্সন ওয়াইজ ইন্টারফেসে স্লাইড চেঞ্জেস হয়ে থাকে। প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে, তুমি যখন বাড়ির ভিতরে যাচ্ছ, তোমাদের বাড়িতে ফার্স্টে কি থাকে, বাড়ির একটা আউটার ওয়াল থাকে, একটা বাউন্ডারি ওয়াল থাকে। যে বাউন্ডারি ওয়ালটা ক্রস করে তোমাকে বাড়ির ভিতরে বাড়ির কম্পাউন্ডের মধ্যে যেতে হবে। তাহলে এক্সেল এর কেসে আউটার ওয়ালটা এই এই যে টপমোস্ট লেয়ার, এই লেয়ারটা আউটার ওয়ালের মতন বিহেভ করে। এই আউটার ওয়ালের মধ্যে বেশ কিছু দেখো এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই এলিমেন্ট গুলোর প্রত্যেকটা ডিফারেন্ট কাজ আছে। আমরা ওয়ান বাই ওয়ান সেটাকে দেখি। এটা একটা ওয়েল কনস্ট্রাক্টেড এক্সটেরিয়ার ওয়াল। যখন তুমি ফার্স্টে এই এক্সটেরিয়ার ওয়ালকে অবজার্ভ করছো, তখন প্রথমে দেখো একদম লেফট থেকে আসো, দেখো একটা এক্সেল এর সিম্বল রয়েছে, তারপর অটো সেভ, এখানে দেখো সেভ অপশন, এবং আরো বেশ কিছু বাটন এখানে দেখা যাচ্ছে আপ টু এই বুক ওয়ান এক্সেল এর আগে অবধি। এই যে টোটাল পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। একটু নোট করে নাও সবাই, আমি পরে একটা তোমাদের মেটেরিয়াল দিয়ে দেব। এই পার্টটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এর সাথে আমরা তাকে হোমের সঙ্গে রিলেট করাতে পারবো। ইমাজিন করো আমাদের বাড়িতে একটা ডোরবেল রয়েছে, যে ডোরবেলটাকে আমরা যখন ডোরবেলটা রিং করছি, আমরা বাড়ির ভিতরে অ্যাক্সেস পাচ্ছি। তাহলে এই যে কুইক অ্যাক্সেস টুলবার, কথাটার মধ্যে লেখা রয়েছে কুইক অ্যাক্সেস, তাহলে এই টুলবারটা আমাকে কি করছে, আমাকে হেল্প করছে টু অ্যাক্সেস ফ্রিকোয়েন্টলি ইউজড কমান্ডস কুইকলি অ্যান্ড ইজিলি। এবারে তুমি এই যে বাটন গুলো দেখো, এক্সট্রা যে পোর্শন গুলো রয়েছে, এগুলো কিন্তু বাই ডিফল্ট থাকে না। আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে নিজেদের ইচ্ছা মতন আমরা বাটনকে অ্যাড বা রিমুভ করতে পারি। কিভাবে করব, এইখানে যে ড্রপ ডাউন অ্যারোটা রয়েছে, সেখানে যদি ক্লিক করো, দেখো কাস্টমাইজ কুইক অ্যাকশন, তোমার কুইক অ্যাক্সেস টুলবার একটা ড্রপ ডাউন মেনু আমাদের কাছে অ্যাপিয়ার করলো। এর মধ্যে তুমি যে যে বাটন গুলোকে কুইকলি অ্যাক্সেস করতে চাও, তুমি যদি তাদেরকে চেক করো, তাহলে পরে তারা আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাপিয়ার করবে। আমি যদি এখান থেকে ধরো সেভ অপশন তুলে দিই, তাহলে দেখো সেভ বাটনটা অফ হয়ে গেল। আমি যদি এখান থেকে ধরো ওপেনটা অফ করে দিই, দেখো ওপেন বাটনটা তুমি আর দেখতে পাচ্ছ না। তো আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে আমাদের যেরকম যেরকম প্রায়োরিটি, সেই অনুযায়ী আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে নিজেদের মতো করে সাজিয়ে নেব। তাহলে কুইক অ্যাক্সেস টুলবারকে আমরা কম্পেয়ার করছি আমাদের বাড়ির ডোরবেলের সাথে, যেখানে ডোরবেল দিয়ে আমরা খুব ইজিলি বাড়ির ভিতরে অ্যাক্সেস পাচ্ছি ডোরবেলকে রিং করলে। ঠিক একই রকম ভাবে কুইক অ্যাক্সেস টুলবার আমাদেরকে অ্যালাউ করছে টু ইউজ ফ্রিকোয়েন্টলি ইউজ কমান্ডস কুইকলি অ্যান্ড ইজিলি। এই কুইক অ্যাক্সেস টুলবারের ঠিক ডান দিকে দেখো বুক ওয়ান এক্সেল বলে একটা কথা লেখা রয়েছে। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবারটা সবার কাছে ক্লিয়ার হলো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এবার দেখো বুক ওয়ান এক্সেল বলে একটা কথা লেখা রয়েছে। এই জিনিসটা কি? এইটার নাম হচ্ছে ফাইল নেম। এই মোমেন্টে আমি এই ফাইলটাকে কিছু নাম দিয়ে সেভ করিনি, তাই জন্য বাই ডিফল্ট একটাই এক্সেল ওপেন রয়েছে, তাই জন্য এটাকে বুক ওয়ান দেখাচ্ছে। আমি যদি সেকেন্ড আরেকটা এক্সেল কে ওপেন করি, তাহলে পরে দেখাবে বুক টু। যতগুলো এক্সেল তুমি ওপেন করতে থাকবে 1 2 3 4 করে, ও 1 বাই 1 একটা ক্রোনোলজি মেনটেন করবে। তো এই যে বুক ওয়ান এক্সেলটা যেটা লেখা রয়েছে, এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফাইল নেম। এই ফাইল নেমকে ইমাজিন করো নেম অফ ইওর হাউস। এবার তোমার বাড়ির যা নাম, সেটা তোমার বাড়িকে একটা আইডেন্টিটি দিচ্ছে। তাহলে একই রকম ভাবে ফাইল নেমটা একটা স্পেসিফিক এক্সেল ফাইলকে আইডেন্টিফাই করতে আমাদেরকে হেল্প করবে। তাহলে সেকেন্ড আমরা যেটা পেলাম আউটার ওয়ালে বা টপমোস্ট লেয়ারে, সেটা হচ্ছে আমাদের
ফাইল নেম, কুইক অ্যাক্সেস টুলবার, তার পাশে হচ্ছে ফাইল নেম। এইবারে দেখো মাঝখানে রয়েছে একটা সার্চ বার বা সার্চ বক্স। এই সার্চ বক্সটাকে ইমাজিন করো তোমার বাড়িতে একটা আউটার ওয়ালে নেম প্লেট লাগানো রয়েছে। এই নেম প্লেটের মধ্যে ওই বাড়িতে যারা যারা থাকেন তাদের সবার নাম থাকে। বা ধরো তুমি কোনো অফিসে গেছো, অফিসে দেখবে ডিপার্টমেন্ট, কোনো একটা ডিপার্টমেন্টের বাইরে একটা অর্গানাইজড ওয়েতে ওই ডিপার্টমেন্টে কোন রুমে কোন অফিস আছে বা কোন পার্সন কোন রুমে বা কোন চেম্বারে আছেন তার দেখবে একটা ডিটেলিং দেওয়া থাকে। তাহলে এই যে নেম প্লেট বা এরকম সাইনবোর্ড, যেটা আমরা যদি ভিজিটার হই তাহলে আমাদেরকে এই নেম প্লেট বা এই সাইনবোর্ড গুলো হেল্প করছে টু লোকেট এ পার্টিকুলার পার্সন অর টু লোকেট এ পার্টিকুলার ডিপার্টমেন্ট ইনসাইড দ্য হাউস। ঠিক একই রকম ভাবে এই সার্চ বক্সটার ভিতরে তুমি যদি কোনো একটা ধরো অপশনকে খুঁজছো, তুমি হয়তো এখানে খুঁজে পাচ্ছ না কোথায় রয়েছে। ধরো আমি এই সার্চ বক্সের মধ্যে লিখলাম কন্ডিশনাল ফরম্যাটিং। যেই মোমেন্টে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং লিখলাম, দেখো আমাকে এই পার্টের থেকে খুঁজে বের করতে হচ্ছে না, ও অটোমেটিক্যালি কন্ডিশনাল ফরম্যাটিং এবং তার করেসপন্ডিং অপশনকে এখান থেকে দেখো অন করে দিচ্ছে। তাহলে এই যে সার্চ বক্সটা, এটাকে ইমাজিন করো আমাদের বাড়ির নেম প্লেট বা সাইন বা একটা তোমার কোনো অফিসের তোমার সাইনবোর্ড, যেখান থেকে আমরা ওর ভিতরের ইনফরমেশনকে বা ওর ভিতরে থাকা কোনো একটা পার্টিকুলার কিছু জিনিসকে আমরা যেরকম ইজিলি লোকেট করতে পারি, ভেরি কুইকলি লোকেট করতে পারি, সার্চ করতে পারি, ঠিক একই রকম ভাবে আমাদের এই সার্চ বক্সটা সেম রোল প্লে করছে ইন এক্সেল। এবারে একদম চলে আসো টপমোস্ট লেয়ারের ডান দিকে। এখানে দেখো এই তিনটে বাটন, দেখো এই দুটো বাদ দাও, এই দুটো হচ্ছে আমার যেহেতু অ্যাকাউন্ট অন রয়েছে, তোমার যখন অ্যাকাউন্ট থাকবে তোমার নামের ইনিশিয়াল দিয়ে এখানে তোমার অ্যাকাউন্টটা শো করবে। আর এটা হচ্ছে কিছু তোমার কুইক আইডিয়া যেগুলো অটোমেটিক্যালি মাইক্রোসফট থেকে জেনারেটেড হয় সেগুলো থাকে। একদম রাইটে দেখো, এক্সট্রিম রাইটে তিনটে পার্ট দেখতে পাচ্ছ, তিনটে সিম্বল দেখতে পাচ্ছ। এই সিম্বলটা হচ্ছে রেড সিম্বল, এটা হচ্ছে ক্লোজ, এইটা হচ্ছে আমাদের রিস্টোর বা মিনিমাইজ বাটন, এটা হচ্ছে আমাদের রিস্টোর বাটন, আর এইটা হচ্ছে আমাদের মিনিমাইজ বাটন। তাহলে আমি যদি ডান দিক থেকে বাঁদিকে যাই তাহলে পরে আমি এদিকে পাচ্ছি হচ্ছে মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ বাটন। ইমাজিন করো এইটা যেন আমাদের বাড়ির গেট। গেট খুললে তুমি গেটের ওই বাড়ির ভিতরে ঢুকতে পারছো বা গেট দিয়ে তুমি বাইরে বেরিয়ে যেতে পারছো। এই বাটন গুলো, এই তিনটে বাটন মিনিমাইজ, রিস্টোর আর ক্লোজ আমাদের এই গেটের মতন বিহেভ করে। আমরা যে কোনো মোমেন্টে এক্সেল কে যদি আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে দিলাম। এবার যদি আমাকে এক্সেল কে আবার ওপেন করতে হয় তাহলে পরে রিস্টোর হলো, যদি এক্সেল কে ক্লোজ করে দিতে হয় ক্লোজ করে দিলাম। তাহলে এই তিনটে বাটনকে ইউজ করে আমরা খুব ইজিলি ওপেন, ক্লোজ আর মিনিমাইজ এক্সেল এটা করতে পারি। এটা গেল আমাদের আউটার ওয়াল বা টপমোস্ট লেয়ারের ভেরিয়াস পার্ট। একদম লেফটে থাকছে কুইক অ্যাক্সেস টুলবার, তার পাশে থাকছে ফাইল নেম, তার পাশে থাকছে সার্চ বক্স, এবং একদম তোমার এক্সট্রিম রাইটে থাকছে হচ্ছে ওপেন, ক্লোজ, রিস্টোর, মিনিমাইজ এই বাটনগুলো। এই অবধি সবার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, হ্যাঁ স্যার। এইবারে বাড়ির ভিতর আমরা ঢুকলাম, তার মানে এবার আমরা আউটার টপমোস্ট লেয়ার থেকে এবার তার পরের লেয়ারে আসবো। এই যে লেয়ারটা যেখানে দেখো ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এই যে ভেরিয়াস দেখো টার্ম লেখা রয়েছে, প্রত্যেকটা দেখো হোমের আন্ডারে আবার এই পার্ট। আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি তাহলে দেখো অপশনস চেঞ্জ হলো, ড্রতে যদি যাই অপশনস চেঞ্জ হচ্ছে। এই যে এন্টায়ার পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে রিবন। এই রিবনটা ইমাজিন করো ইন্টেরিয়ার অফ আওয়ার হাউস। যেই মোমেন্টে আমরা ঘরের মধ্যে ঢুকেছি, আমরা এবার বাড়ির ভিতরে ডিফারেন্ট রুমের মধ্যে নেভিগেট করতে পারি। তোমরা যখন কলেজে আসছো, কলেজ বিল্ডিং এর গেট দিয়ে তোমরা যখন যেই কলেজের ভিতরে ঢুকলে, এবার তোমরা কলেজের ভিতরে ভেরিয়াস রুমে নেভিগেট করতে পারো।
তাহলে এই রিবনটা হচ্ছে এক্সেল এর মেন লিভিং স্পেস। বাড়ির যেরকম লিভিং স্পেস হয় সেরকম এই রিবনটা হচ্ছে এক্সেল এর মেন লিভিং স্পেস। এর মধ্যে আমরা কি কি পাবো? আমরা টুলস পাবো, ফিচার্স পাবো, যাদেরকে আমাদের লাগবে এক্সেল এর ভেরিয়াস কাজ করার জন্য। ঠিক যেরকম আমরা রুম পাচ্ছি একটা বিল্ডিং এর ভিতরে বা ঘরের মধ্যে ঢুকে, সেই রুমের ভিতরে ফার্নিচার্স আছে, ঠিক একই রকম ভাবে রুম গুলো ধরো আমাদের এই উপরের এই যে লেখাগুলো রয়েছে সেগুলো রুম, তার ভিতরে এগুলো ফার্নিচার। আমি এটাতে যাচ্ছি। তাহলে আমাদের এই রিবনটা আমরা এটাকে কনসিডার করছি মেন লিভিং স্পেস উইদিন দা এক্সেল, যেটা আমাদের বাড়ির ভিতরে লিভিং স্পেসের সাথে কম্পেয়ারেবল। এইবার এই যে পার্টটা যেখানে দেখো লেখা রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, এই টোটাল এই স্ক্রিপ্টটার নাম হচ্ছে, এই পোর্শনটার নাম হচ্ছে ট্যাবস। প্রত্যেকটা এক একটা ট্যাব। এরা একসাথে যখন তুমি বলছো তখন প্লুরাল ফর্মে আমরা এটাকে বলছি ট্যাবস। রিবন তাহলে অর্গানাইজড রয়েছে ইনটু ট্যাবস। প্রত্যেকটা ট্যাবকে ইমাজিন করো তোমার বাড়ির ভিতরে এক একটা ডিফারেন্ট রুম। আমাদের বাড়ির ভিতরে সব রুমের কি পারপাস সেম? অবশ্যই নয়। বাড়িতে একটা বেডরুম থাকে, একটা লিভিং রুম থাকে, কারো বাড়িতে ড্রয়িং রুম সেপারেট থাকে, ডাইনিং স্পেস থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে, বেডরুম থাকে, এরকম ভেরিয়াস রুমের ভেরিয়াস পারপাস। ঠিক একই রকম ভাবে এই রিবনের মধ্যে তোমরা যে ট্যাব গুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ট্যাবকে ইমাজিন করো অ্যাজ ইফ এক একটা ট্যাব যেন তোমার বাড়ির এক একটা ডিফারেন্ট রুমকে রিপ্রেজেন্ট করছে। প্রত্যেকটা রুমের ইউনিক পারপাস আছে। প্রত্যেকটা ট্যাব রুমের যেরকম ইউনিক পারপাস আছে, সেরকম প্রত্যেকটা ট্যাবের ভিতরে কিছু টুলস আছে, যেই টুলস গুলোকে অর্গানাইজ করা হয়েছে টু পারফর্ম সাম স্পেসিফিক টাস্ক। এইবার আমি যখন হোম ট্যাবে আছি, হোম ট্যাবের আন্ডারে দেখো এই মোমেন্টে হোম ট্যাবের আন্ডারে আছি বলে হোমের আন্ডারে একটা দেখো গ্রিন কালারের একটা বার রয়েছে। তুমি যে ট্যাবে ক্লিক করবে বারটা দেখো সেই ট্যাবের নিচে চলে আসবে, তার মানে ওই ট্যাবটা হাইলাইটেড হবে। যখন আমরা হোম ট্যাবের আন্ডারে রয়েছি তখন তুমি দেখো হোম ট্যাবের আন্ডারে অনেক ধরনের ফিচার্স রয়েছে। এই হোম ট্যাবটাকে ইমাজিন করো আমাদের বাড়ির লিভিং রুমের সাথে। লিভিং রুমে যেরকম আমাদের কমনলি ইউজড আইটেমস থাকে, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি, ঠিক একই রকম ভাবে এক্সেল এর হোম ট্যাবের আন্ডারে এক্সেল এর যেগুলো কমনলি ইউজড আইটেমস, যেগুলো আমরা ডেলি টাস্কে খুব ইজিলি ইউজ করে থাকি, যেরকম ধরো ফরম্যাটিং করা, লেখার ফন্ট চেঞ্জ করা, ফন্টকে ইনক্রিজ করা, ডিক্রিজ করা, কোনো সেলকে কালার করা, ফন্টের কালার চেঞ্জ করা, অ্যালাইনমেন্ট করা, আর কিছু বেসিক ফরম্যাটিং টুল, বেসিক এডিটিং টুল, যেগুলো আমাদের ডেলি টাস্কে খুব ইজিলি ইউজ করা যায়, সেগুলোকে অর্গানাইজ করে রাখা রয়েছে হোম ট্যাবের আন্ডারে। তাহলে হোম ট্যাবটা যেহেতু ডেলি ইউজড আমাদের অপশনস অফ এক্সেল কে কন্টেন্ট করছে, তাই জন্য হোম ট্যাবটাকে আমরা কনসিডার করছি লিভিং রুম হিসাবে, যেটা আমাদের বাড়ির কমন এরিয়া, যেখানে কমন ইউজড আইটেমস আছে। কিন্তু যখন তুমি ফর্মুলা ট্যাবের আন্ডারে আসবে, এই ফর্মুলা ট্যাব কিন্তু তুমি ডে টু ডে লাইফে সবসময় ইউজ করছো না। ইমাজিন করো তোমার বাড়িতে স্টাডি রুম রয়েছে, বা ধরো তোমার অফিসের ভিতরে কোনো একটা ধরো পার্টিকুলার রুম রয়েছে, যেখানে ধরো একটা স্পেসিফিক টাস্ক ইউজ হয়, একটা কোনো স্পেশালাইজড টাস্ক ইউজ হয়। তোমার বাড়িতে যদি ডিফারেন্ট স্টাডি রুম থাকে, তাহলে তুমি স্টাডি রুমে কতক্ষণ থাকবে? যতক্ষণ তুমি পড়াশোনা করছো। তাহলে ওই স্টাডি রুমটার একটা স্পেসিফিক পারপাস আছে, একটা স্পেশালাইজড স্পেস, যেখানে বসে তুমি পড়াশোনা করছো বা লেখালেখি করছো, যা কিছু করছো। ঠিক একই রকম ভাবে ইমাজিন করো
ফর্মুলা ট্যাবটা যেন আমাদের বাড়ির স্টাডি রুম বা অফিসের ধরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, যেখানে তুমি ক্যালকুলেশন করছো, ডেটা অ্যানালিসিস করছো, ভেরিয়াস ফর্মুলা ইউজ করে লার্জ সেট অফ ডেটা থেকে কোনো একটা রেজাল্টকে আউটকামকে তুমি খুঁজে বের করছো, তাহলে এই ফর্মুলা ট্যাবটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা স্পেশালাইজড জোন, যেখানে আমরা ক্যালকুলেশন, ডেটা অ্যানালিসিস, ডেটা ভিজুয়ালাইজেশনের ভেরিয়াস টাইপ, ভেরিয়াস ফর্মুলাস এগুলোকে ইউজ করব। তাহলে দেখো হোমের যা পারপাস, হোম ট্যাবের যা পারপাস, ফর্মুলা ট্যাবের পারপাস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক একই রকম ভাবে তোমার বাড়ির লিভিং রুমের যা পারপাস, তোমার স্টাডি রুমের পারপাস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এইবার এই যে ট্যাবগুলো আমরা পেলাম, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে এই যে দেখো এই নিচে ঠিক ট্যাবের লাইনের নিচে দেখো হোমের আন্ডারে কাট, পেস্ট, কপি, ফরম্যাট, এখানে দেখো ফন্ট রয়েছে, এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে নাম্বার রয়েছে, স্টাইলস রয়েছে। এইগুলোকে বলা হচ্ছে ফিচার্স, ফিচার্স অফ এক্সেল আন্ডার ইচ ট্যাব। যেই মোমেন্টে তুমি হোম ট্যাবের থেকে ইনসার্টে যাবে, দেখো ফিচার্স গুলো চেঞ্জ হয়ে গেল। আবার ইনসার্ট থেকে যখন পেজ লেআউটে যাবে, তখন দেখো ফিচার্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ফিচার গুলোকে তুমি তোমার বাড়ির কার সাথে কম্পেয়ার করতে পারো? কম্পেয়ার করতে পারো তোমার একটা রিয়েল রুমের মধ্যে থাকা ফার্নিচার অর অ্যাপ্লায়েন্সেস এর সাথে। প্রত্যেকটা রুমে দেখবে, সব রুমে তো একই ফার্নিচার থাকে না, প্রত্যেকটা রুমে ফার্নিচার ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, অ্যাপ্লায়েন্সেস ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, এবং তাদেরকে আমরা এমন ভাবে রুমের মধ্যে সেট করে রাখি যাতে বিভিন্ন পারপাসে আমরা ওই অ্যাপ্লায়েন্সেস বা ফার্নিচার গুলোকে ইউজ করতে পারি। ঠিক একই রকম ভাবে এক্সেলে হোম ট্যাবের আন্ডারে যে ফিচার্স গুলো আছে, সেই ফিচার্স গুলো কিন্তু তুমি অন্য কোনো ট্যাবের আন্ডারে পাবে না। এমন ভাবে এক্সেলে অর্গানাইজড করা হয়েছে যাতে করে হোম ট্যাবের আন্ডারে শুধুমাত্র বেসিক ফিচার্স গুলো থাকে। ফর্মুলা ট্যাবের আন্ডারে চলে গেলে পরে সেখানে কিন্তু কমপ্লিকেটেড ফিচার্স রয়েছে, এখানে দেখো ভেরিয়াস টাইপস অফ ফর্মুলাস রয়েছে। তাহলে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে ফিচারকে আমরা কম্পেয়ার করব আমাদের বাড়িতে যে প্রত্যেকটা রুমের মধ্যে ফার্নিচার বা অ্যাপ্লায়েন্সেস আছে তাদের সাথে। যেরকম ভাবে ফিচার্স এবার তুমি যদি আমাকে কোয়েশ্চেন করো তোমরা যে ফিচারের এই অর্গানাইজেশনটাকে আবার ক্যাটাগরি ওয়াইজ অর্গানাইজ করা হয়েছে। কিরকম? তুমি যদি দেখো এই ফন্ট অপশনটাতে আসো, তাহলে এইখানে দেখো একটা ডাউন অ্যারো আছে, এই মোমেন্টে যে ক্লিক করবে তুমি আরো দেখো প্রচুর অপশন তোমার কাছে এখানে অ্যাভেলেবেল হচ্ছে। তুমি এখানে একটা সেলকে কিভাবে ফরম্যাটিং করে আমরা শিখবো। একটা সেলকে তুমি ভেরিয়াস কন্ডিশন ওয়াইজ ফরম্যাটিং করতে পারো। সেলের মধ্যে লেখা কিভাবে অ্যালাইন করব, আমরা টেক্সটকে বা নাম্বারকে কিভাবে অ্যালাইন করব সেটা তোমরা করতে পারো। ফন্ট চেঞ্জ করতে পারো, ওই সেলকে বর্ডার দিতে পারো, ফিল করতে পারো কালার দিয়ে, সেলকে প্রোটেক্ট করতে পারো। তাহলে পরে এই যে তোমার ফিচার গুলো রয়েছে, সবকটা ফিচার কিন্তু দেখো কন্টিনিউয়াস নয়। এই ফন্টের পর একটা দেখো ভার্টিক্যাল লাইন, তার মানে এইটা হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে। এর পরের ক্যাটাগরি হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টে গেলে পরে ওই যে তোমাকে প্রথমটা থেকে দেখালাম নাম্বারের পর অ্যালাইনমেন্ট, এবার সেই অ্যালাইনমেন্টটাকে ও শো করছে। এরপরে তুমি যদি যাও নেক্সট পার্ট হচ্ছে তোমার এই নাম্বার। এই নাম্বারে যেই মোমেন্টে ক্লিক করবে, প্রথম তোমাদের যেটা আমি দেখিয়েছিলাম সেলকে কিভাবে ফরম্যাটিং করতে হয় সেই অপশনটা চেক করছে। এই পার্টে চলে এলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, সেলস। তাহলে দেখো ফিচার্স গুলো প্রত্যেকটা আবার ক্যাটেগরি ওয়াইজ কিন্তু এদেরকে অর্গানাইজ করা হয়েছে। ঠিক যেরকম ভাবে আমরা বাড়ির ভিতরে, রুমের ভিতরে ফার্নিচারকে অর্গানাইজ করি, ঠিক একই রকম ভাবে আমরা ফিচার গুলোকে অর্গানাইজ করেছি ক্যাটেগরিতে। এই ক্যাটেগরি গুলোর নাম দিয়েছে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং, এটসেট্রা।
এই পার্টটা আমাদের তাহলে রিবনকে শো করলো। এই রিবনের মধ্যে যেটা আমাদের মেন লিভিং স্পেস, তার মধ্যে কিন্তু আমাদের এক্সেল এর কাজ করার জন্য যত ধরনের টুল তোমার লাগবে সমস্ত কিছু কিন্তু আমাদের এই পার্টটার মধ্যে রয়েছে। এই রিবনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে সবার কাছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এইবার রিবনের ঠিক নিচে দেখো একটা পার্ট রয়েছে, এইটা আমি এই মোমেন্টে বলছি না, চলে আসো তার নিচে। এই যে জায়গাটা, এই পার্টটা দেখো যেখানে গ্রিডের মতন ছোট 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 দেখো সেল ভাগ করা রয়েছে, এইটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট। যা কাজ আমরা, যা ডেটা, যা ফর্মুলা, যা টেক্সট, যা কিছু লিখবো সব আমরা এই জায়গার মধ্যে লিখব। ইমাজিন করো এটা আমাদের বাড়ির ফ্লোর স্পেসটা, বাড়ির মেঝেটা, ফ্লোরটা, যেখানে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস হয়। তাহলে আমাদের এই যে মেন ওয়ার্ক স্পেস, এইখানে আমরা ডেটা নিয়ে কাজ করব। এই যে এক্সেল এর ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছ, যেটাকে আমি বলছি ওয়ার্ক স্পেস বা মেন ওয়ার্ক স্পেস, সেই এক্সেল এর এই ওয়ার্কশিটের মধ্যে দেখো ইন্ডিভিজুয়াল দেখো এক একটা বক্স রয়েছে। যখন যে বক্সে আমি ক্লিক করছি, বক্সটা দেখো একটা হাইলাইটেড হচ্ছে বর্ডার দিয়ে, যেন একটা স্মল স্কোয়ার স্পেসের মতো। আমি যা কিছু লিখবো ডেটা এর মধ্যে দেখো কন্টেন্ট হবে। এটা ধরো তো এই মোমেন্টে সেল থেকে বেরিয়ে গেছে, তুমি এটাকে ক্লিক করো, দেখো এর মধ্যে সেলের মধ্যে অটোমেটিক্যালি আবার ডেটাটা ফিট করে গেল। এগুলো আমরা শর্টকাটটা পরে শিখব। তো এই যে প্রত্যেকটা সেল, এটা এক একটা স্মল স্কোয়ার স্পেস যার ভিতরে ডেটা থাকে। এবার এটাকে ইমাজিন করো আমাদের বাড়ির মেঝেতে বা ফ্লোরের উপরে যেরকম টাইলস থাকে, এক একটা টাইল, সেরকম এক একটা টাইলের মতন আমাদের এক একটা সেল। এই সেলগুলো যখন একসাথে থাকছে তখন এরা একটা গ্রিডকে ক্রিয়েট করছে, যে গ্রিডটাকে আমরা অবজার্ভ করতে পারছি। এই পুরো গ্রিডটাকে ক্রিয়েট করছে এই সেলগুলো কম্বাইন্ড ওয়েতে। যা যা ডেটা আমরা প্রত্যেকটা সেলে প্লেস করব, সেটাকে ইমাজিন করো আমাদের বাড়িকে ডেকোরেশন করার জন্য, রুমকে ডেকোরেশন করার জন্য আমরা ঘরের মধ্যে যেরকম ভাবে জিনিসপত্র সাজিয়ে রাখি, ঠিক একই রকম ভাবে আমরা ডেটা এখানে পুট করব সেলের মধ্যে, এবং ডেটাটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকবে। এবার ডেটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকবে, এটাকে এনশিওর করছে কি? এটাকে এনশিওর করছে রোজ অ্যান্ড কলামস। দেখো এই যে 1 2 3 4 করে দেখো এই যে নাম্বারিং গুলো রয়েছে, আমি একটু জুম ইন করলাম, এ দেখো তুমি যদি 5 এ ক্লিক করো, দেখো এরকম একটা রো হাইলাইটেড হয়েছে। এরকম ইন্ডিভিজুয়াল রোজ রয়েছে, 1 থেকে স্টার্ট হচ্ছে। রো নাম্বার দিয়ে আইডেন্টিফাইড হয়, কিন্তু কলাম দেখো কোনো নাম্বার দিয়ে নয়, সেটা কিন্তু লেটার দিয়ে আইডেন্টিফাইড হয়। এই রো আর কলাম, এই দুটোকে রাখা হয়েছে যাতে করে আমরা ডেটাকে স্ট্রাকচারড ওয়েতে একটা ওয়ার্কশিটের মধ্যে কন্টেন্ট করাতে পারি। এটা যদি না থাকতো তাহলে কিন্তু ডেটা কিন্তু হ্যাপাজার্ড হয়ে যেত, উল্টো পাল্টা এদিক ওদিক হয়ে যেত। যাতে সেটা না হয় সেটাকে এনশিওর করে এই রোজ অ্যান্ড কলামস। এরা একটা ওয়াল বা ডিভাইডারের মতন কাজ করে। আমাদের ঘরের ভিতরে যেরকম ওয়ালস থাকে, ডিভাইডার থাকে, ঠিক সেরকম এরা ওয়াল বা ডিভাইডারের মতন কাজ করে। রো গুলোকে তোমরা কনসিডার করতে পারো হরাইজেন্টাল ডিভাইডার বা হরাইজেন্টাল ওয়াল হিসাবে, কলামকে কনসিডার করতে পারো ভার্টিক্যাল ওয়াল বা ভার্টিক্যাল ডিভাইডার হিসাবে। এবারে কতগুলো রো আছে একটা এক্সেল ওয়ার্কশিটের মধ্যে? একটা এক্সেল ওয়ার্কশিটে নাম্বার অফ রোজ হচ্ছে 10,48,576। আমি আরেকবার রিপিট করছি, একটা ওয়ার্কশিটে নাম্বার অফ রোজ হচ্ছে 10,48,576।
আর কলামস কতগুলো আছে? 16,384। এবার আমি নাম্বার অফ রোজ যে সত্যি কথা বললাম কিনা সেটা আমরা চেক করে দেখি। আমরা যদি এবার এটাকে যদি আমরা এন্ডে যাই তাহলে পরে এই এন্ডটাতে যদি আমরা এদিকে নিচের দিকে তোমার যেতে থাকি তাহলে দেখো এই নাম্বারটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে এবং আলটিমেটলি তোমরা গিয়ে ল্যান্ড করবে সেই পার্টিকুলার রোতে যেখানে তোমার নাম্বারটা শো করবে হচ্ছে 10,48,000। দাঁড়াও, এখানে এই মোমেন্টে যাওয়া যাচ্ছে না, যখন আমরা ডেটা নিয়ে কাজ করব তখন আমি তোমাদেরকে শো করেই দেবো। তো 10,48,576 রোজ আছে আর কলামস আছে 16,384। এবার কলামস কিরকম ভাবে নেমিং হচ্ছে, এ থেকে প্রথমে স্টার্ট করে জেড অব্দি গেল, দেখো। এরপর জেড এ যাওয়ার পর তারপর দেখো স্টার্ট হচ্ছে এ এ এ বি এ সি এ ডি এ ই, এরকম ভাবে এটা এদিকে ইনক্রিজ করছে। এইভাবে যেতে যেতে যখন এ জেড অব্দি যাবে এটা চেঞ্জ হয়ে হবে বি, আবার বি আবার এর কম্বিনেশন থেকে শুরু হবে। এইরকম ভাবে এই কলামটা চলতে থাকবে এ থেকে স্টার্ট করে আপ টু এক্স এফ ডি। নাম্বার অফ রোজ এর লাস্ট নাম্বার হচ্ছে 1048576 আর কলামের লাস্ট তোমার নাম্বারিং তোমার নেমিং হচ্ছে এক্স এফ ডি। তাহলে 16,384 কলামস আর 10,48,576 হচ্ছে তোমার নাম্বার অফ রোজ। তাহলে পরে যদি তুমি এই দুটোকে মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবে রো আর কলামের নাম্বারকে যদি মাল্টিপ্লাই করো তাহলে পাবে কতগুলো সেল আছে উইদিন দ্যাট ওয়ার্কশিট। এই নাম্বার অফ সেল হচ্ছে ওভার 17 বিলিয়ন। তার মানে একটা ওয়ার্কশিট কি এনরমাস অ্যামাউন্ট অফ ডেটাকে স্টোর করতে পারে আমরা এই নাম্বারটাকে দেখেই বুঝতে পারি। 17 বিলিয়নের থেকে বেশি সেল একটা ওয়ার্কশিটের মধ্যে আছে। তার মানে এই ওয়ার্কশিটটা হচ্ছে একটা হিউজ কন্টেনার যার মধ্যে এনরমাস অ্যামাউন্ট অফ ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। এবার একটা কথা দেখো, যখন আমরা কোনো একটা পার্টিকুলার বক্স বা সেলের মধ্যে ক্লিক করছি তখন বাঁদিকে দেখতে পাচ্ছ, দেখো সবাই এই যে বক্সটা এটাকে খেয়াল করো। দেখো আমি যখনই ক্লিকটা চেঞ্জ করছি দেখো ওখানে ডিজিটটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছো? সবাই ফলো করছো? ইয়েস স্যার। দেখতে পাচ্ছ এই নাম্বারটা কি শো করছে? এই যে বক্সটা ভালো করে দেখো, এই যে বক্সটা ক্লিক করা রয়েছে মানে আমি যে সেলটাকে সিলেক্ট করেছি সেটা কোন কলামের আন্ডারে আছে? এল কলামের আন্ডারে আছে, তাই তো? এই দেখো এই এল কলামের আন্ডারে এই বক্সটা, এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে দেখো এইটা কত নাম্বার রোতে আছে, কোন নাম্বারটা রোতে হাইলাইট করছে? বাঁদিকের এই ভার্টিক্যালি তোমার নাম্বারের মধ্যে কোন নাম্বারটা হাইলাইটেড হয়ে আছে বলো? স্যার 70। 17। আচ্ছা, তাহলে এখানে 17 আর এখানে কলাম। তাহলে তুমি এই সেলটাকে আইডেন্টিফাই করবে কিভাবে? প্রথমে কলাম লিখবে তারপর নাম্বার লিখবে। তাহলে যদি প্রথমে কলাম লিখি এল তারপর নাম্বার 17, এ দেখতে পাচ্ছ এখানে এল 17 দেখাচ্ছে নেম বক্সের মধ্যে। ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। যদি আমি অন্য একটা বক্সে ক্লিক করি, ধরো আমি কে তে ক্লিক করলাম, তাহলে আমাকে বলো তো এই কলামের হাইলাইটেড কলাম আর হাইলাইটেড রো নাম্বার থেকে কি হওয়া উচিত এই সেলটার নাম্বার বা নেমিং? K12। K12। দেখো বক্সের মধ্যে K12 দেখাচ্ছে, তার মানে K12 হচ্ছে এই সেলের অ্যাড্রেস। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এবার কত দেখাচ্ছে? এবার দেখো শো করছে N14। তাহলে N14 হচ্ছে এই সেলটার অ্যাড্রেস। তাহলে প্রত্যেকটা জায়গাতে যখন তুমি ক্লিক করবে ভেরিয়াস সেলে
অটোমেটিক্যালি তুমি কিন্তু এখানে যে লেখাটা দেখতে পাবে সেটা হচ্ছে ওই সেলটার অ্যাড্রেস। এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবারে এই যে ওয়ার্ক স্পেস বা ওয়ার্কশিট আর এই রিবন, এদের মাঝখানে দেখো আর একটা লাইন রয়েছে, তাই না? যে লাইনটা আমি এখনো তোমাদের বলিনি। এইবার তোমাদেরকে আমি এই যে ছোট্ট পোর্শনটা, এই পোর্শনটা সম্বন্ধে বলছি। আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করি। স্মার্টফোনের মধ্যে দেখবে জিপিএস আছে। আমরা যদি কোনো জায়গাতে ধরো একটা কোনো নতুন কোনো অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কতটা ডিস্টেন্সে, আমরা গুগল ম্যাপ থেকে অ্যাড্রেসটা দেখি। এটা বেসিক্যালি কি, জিপিএস কে অ্যাক্সেস করে ও তোমাকে একটা ম্যাপকে শো করছে। এই যে টাইনি পোর্শনটা যেখানে দেখো সেল অ্যাড্রেস দেখাচ্ছে আর এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এইটাকে আমরা বলি লাইভ জিপিএস ট্র্যাকার অফ এক্সেল। কেন আমরা এটাকে বলি লাইভ জিপিএস ট্র্যাকার অফ এক্সেল? তার কারণ এই বক্সটা বা এই টাইনি পোর্শনটা তোমার হচ্ছে রিয়েল টাইম গাইড। আমি কি দেখতে পাচ্ছি, যখনই আমি ভেরিয়াস সেলে ক্লিক করছি, এই যে প্রথম যে বক্সটা, সেই বক্সে অ্যাড্রেস অফ সেল চেঞ্জ হচ্ছে। তার মানে এই প্রথম বক্সের মধ্যে যে নাম্বারটা শো করছে সেটা তোমাকে দেখাচ্ছে এক্সাক্ট অ্যাড্রেস অফ দা অ্যাক্টিভ সেল, যে সেলে তুমি কাজ করছো, ডেটা ইনপুট করছো। তার মানে ওই বক্সটা তোমার একটা জিপিএস ট্র্যাকারের মতো কাজ করছে, যেটা তোমার প্রিসাইজ লোকেশন দিচ্ছে। এটা কখনো ভুল করবে না। এরকম কখনো হবে না যে তুমি L10 সেলে কাজ করছো আর ও ওখানে K10 শো করছে। এটা কোনোদিন পসিবল নয়। তুমি যে সেলে কাজ করছো সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সেল, আর ওই অ্যাক্টিভ সেলের এক্সাক্ট অ্যাড্রেস শো করবে আমার ওই বাঁকুড়ার ওই বক্সটা। এই বক্সটার নাম হচ্ছে নেম বক্স, যেটা সেলের অ্যাড্রেস দেয়। এইবার তুমি এই নেম বক্সের ঠিক পাশে এইখানে দেখো একটা লম্বা একটা ফাঁকা জায়গা, এমটি স্পেস রয়েছে। এটার নাম হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বার শো করবে কোনো একটা সেলের মধ্যে এক্স্যাক্টলি কি ডেটা আছে বা কি লেখা আছে, কি ইনফরমেশন আছে, সেটাকেও দেখাবে। সেই ইনফরমেশনটা একটা প্লেন টেক্সট হতে পারে, একটা নাম্বার হতে পারে, একটা ফর্মুলা হতে পারে, যা খুশি হতে পারে। এই মোমেন্টে আমাদের প্রত্যেকটা সেল এমটি, সেই কারণের জন্য এই মোমেন্টে আমাদের এখানে কোনো কিছু শো করছে না। এবার ধরো আমি এটা লিখে দিলাম। যেই মোমেন্টে তুমি এবার তোমাদের যেটা মনে হচ্ছে স্যার এটা লিখলেন, এটা তো বাইরে বেরিয়ে গেল, হ্যাঁ হতেই পারে। তোমার হয়তো ধরো একটা টেক্সট অনেক বড়, একটা ডেটা অনেক বড় ডেটা, যেটা এক্সেলের সেলের বাই ডিফল্ট উইডথের সঙ্গে সেম নয়, তার থেকে অনেক বড়, তখন এরকম ওভারফ্লোর মতন ডেটাটা দেখাবে। কিচ্ছু করবে না, এই কার্সারটাকে এখানে নিয়ে যাবে। যেই নিয়ে যাবে দেখো এখানে দেখো প্লাস সাইন ছিল, এইখানে যেই এজে নিয়ে গেলাম দেখো সিম্বলটা চেঞ্জ হলো। এই সিম্বলের উপর ডাবল ক্লিক করে দাও, এই সেলটা অটোমেটিক্যালি এই লেখাটার সঙ্গে নিজের মতো করে উইডথকে তোমার অ্যাডজাস্ট করে নেবে। এবার তুমি যেই মোমেন্ট এখানে ক্লিক করবে দেখো এইখানে যা লেখা আছে ফর্মুলা বারে দেখো এক্স্যাক্টলি সেটা দেখাচ্ছে। আমি যদি এটাকে ডিলিট করে দিয়ে ধরো এরকম একটা নাম্বার লিখলাম, যেই মোমেন্টে তুমি এই নাম্বারে ক্লিক করবে দেখো ও এখানে যা এক্স্যাক্ট লেখা আছে সেই জিনিসটা দেখাচ্ছে। আমি যদি এখানে কোনো ফর্মুলা লিখতাম, ধরো আমি এরকম একটা কোনো কিছু ফর্মুলা লিখেছি সামথিং লাইক দিস, তাহলে দেখো যা এখানে লেখা এই সেলের অ্যাক্টিভ সেলের মধ্যে যা থাকবে, সেটা প্লেন টেক্সট হোক, নাম্বার হোক, ফর্মুলা হোক, যা কিছু হোক, সেটা এই ফর্মুলা বারে ইমিডিয়েট ওখানে দেখা যাবে। তার মানে ফর্মুলা বারটাকে তুমি চিন্তা করো, আমাদের টিভিতে দেখবে এই যে লাইভ নিউজ হয় দেখেছো, যেখানে একটা কোনো ধরো কোথাও একটা কিছু ঘটনা ঘটেছে, সেখানে জার্নালিস্টরা ওই জায়গাতে গিয়ে লাইভ স্ট্রিমিং করে
তোমাকে দেখাচ্ছে, আমরা যেটা টেলিভিশনে নিউজ চ্যানেলে দেখছি বা ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিমিং দেখছি, সেখানে অ্যাকচুয়ালি যে স্পেসে ঘটনাটা ঘটছে সেখানে আমরা কেউ প্রেজেন্ট নেই, আমরা লাইভ স্ট্রিমিং দেখছি, লাইভ ফিডটা পাচ্ছি। এই ফর্মুলা বারটাকে ইমাজিন করো, এটা হচ্ছে তোমার লাইভ ফিড। তুমি এক্সেলের ভিতরে কোনো একটা সেলে যা কিছু করছো, যা তোমার ডেটা পুট করছো, যা এডিট করছো, যা কিছু করছো, সেটা ইনস্ট্যান্টলি তুমি এই জায়গা থেকে দেখতে পাবে। তার মানে ফর্মুলা বার একটা সেলের মধ্যে কি ঘটনা ঘটছে তার ভিজিবিলিটি প্রোভাইড করছে। তাহলে আমরা ফর্মুলা বারকে আমরা লাইভ ফিড বলে কনসিডার করব, আর নেম বক্সটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল টাইম জিপিএস ট্র্যাকার। এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ওয়ার্কশিটটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes, sir. বাকি স্টুডেন্টরা বুঝতে পারছো যারা যারা Yes, sir. অন্যরা ক্লাস করছো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে স্যার। যদি কারো কিছু অসুবিধা হয় তাহলে পরে কিন্তু Yes, বলবে, sir. ঠিক আছে? ওকে, এইবারে আমরা এক্সেল হাউসের ভিতরে আছি, আমাদের মেন জায়গাগুলো অলমোস্ট ডান। এছাড়া আরো কিছু বাটনস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। এইবারে চলে এসো একদম নিচে, এখানে দেখতে পাচ্ছ শীট 1 লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ? এই শীট 1 কথাটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। এই যে শীট 1 কথাটা লেখা রয়েছে, আমি ধরো আরো কটা শীট এখানে অ্যাড করে দিই, তোমাদের তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই শীট 1, শীট 2, শীট 3, শীট 4 এরকম ভাবে এই শীটগুলো তুমি যখন তোমরা একটা লার্জ সেট অফ ডেটা নিয়ে কাজ করবে, যখন আমরা আরো তোমরা অ্যাডভান্স দিকে যাব, আরো প্রোগ্রেস করব, সেখানে আমরা দেখব একটা ওয়ার্কবুকের মধ্যে এরকম অনেকগুলো ওয়ার্কশিট থাকবে। প্রত্যেকটা শীটকে তুমি তোমার নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো। নাম দেওয়ার জন্য কি করবে? বাই ডিফল্ট ও শীট 1, শীট 2, শীট 3, শীট 4 করে নাম্বার বাড়াবে। তুমি এর উপর রাইট ক্লিক যদি করো তাহলে দেখো এখানে রিনেম বলে একটা অপশন আসছে। এই রিনেম অপশনে যেই মোমেন্টে ক্লিক করবে, ওই টোটাল লেখাটা যেটা বাই ডিফল্ট ছিল সেটা দেখো হাইলাইটেড হলো। আমি এটাকে ডিলিট করে দিলাম। এই মোমেন্টে দেখো কিছু লেখা নেই। আমি ধরো এখানে লিখছি টেস্ট 01, লিখে যেই এন্টার মারলাম, ফার্স্ট শীটের নাম হয়ে গেল টেস্ট 01। এবার ঠিক একই রকম ভাবে তুমি যদি সেকেন্ড শীটের নাম চেঞ্জ করতে চাও তাহলে পরে আবার রাইট ক্লিক করবে, রিনেমে ক্লিক করবে, তুমি এটাকে চেঞ্জ করতে পারবে। এবার ধরো তুমি চাইছো এই টেস্ট 1 শীটটাকে প্রথম থেকে এই শীট 6 এর পরে নিয়ে যাবে, তাহলে কি করবে? এই টেস্ট 01 এর উপর রাইট ক্লিক করো, দেখো রিনেমের ঠিক নিচে একটা অপশন আছে মুভ অর কপি। এই মুভ অর কপিতে আমি ফার্স্টে ক্লিক করলাম। এবার ভালো করে দেখো, মুভ সিলেক্টেড শীটস, তার মানে যে শীটটা তুমি সিলেক্ট করে রেখেছো দেখো সেটা হাইলাইটেড হয়ে গেছে টেস্ট 01, সরি তোমার কি বলে টেস্ট 01। এইটাকে তুমি কোথায় নিয়ে যেতে চাও? তোমার কাছে অপশন কি রয়েছে? তুমি বিফোর শীট 01 যেখানে আছে, না ধরো তুমি বললে আমি এটাকে নিয়ে যাব শীট 3 আর শীট 4 এর মাঝখানে, তাহলে আমাকে কি করতে হবে? বিফোর শীট নাম্বার 4 সিলেক্ট করতে হবে। যেই মোমেন্টে আমি ওকে তে ক্লিক করব, এ দেখো টেস্ট 01টা ফার্স্টের থেকে 3 আর 4 এর মাঝখানে চলে এলো। তুমি যদি এটাকে আবার ফার্দার মুভ করাতে চাও, তুমি বললে না আমি এটাকে 5 আর 6 এর মাঝখানে রাখবো, তাহলে পরে আমি 6 কে চুজ করব, কারণ আমার এখানে অপশন কি বলছে? বিফোর শীট। তাহলে যে নাম্বারটা আমি চুজ করব তার ঠিক আগে এই শীটটা
মুভ করে যাবে। তাহলে যেই তুমি ওকেতে ক্লিক করবে, এই দেখো 6 এর আগে, তার মানে 5 আর 6 এর মাঝখানে। তুমি যদি এটাকে এবারে ফ্রন্টে নিয়ে যেতে চাও সবার প্রথমে, তাহলে কি করতে হবে? তোমার এখন প্রথম শীট হচ্ছে শীট নাম্বার 2, তাহলে তোমাকে বিফোর শীট নাম্বার 2 সিলেক্ট করতে হবে। যেই সিলেক্ট করবে দেখো টেস্ট 01 আবার ওইখান থেকে ফার্স্টে ব্যাক করে দেবে। এছাড়া আমরা একটা শর্টকাট প্রসেসেও এটা করতে পারি। আমরা আরেকটু ইউজ টু হই, তখন আমরা শর্টকাট প্রসেসটা শিখবো। আমরা সবকিছু মাউস ক্লিক করে জিনিসটাও শিখবো, আবার শর্টকাট জিনিসটাও শিখবো। শর্টকাট গুলো শেখাটা কেন দরকার? কারণ শর্টকাট তোমার প্রচুর টাইম সেভ করবে যখন তোমাকে লার্জ স্কেল অফ ডেটা নিয়ে কাজ করতে হবে এবং যেখানে তোমার একটা টাইম কনস্ট্রেন্ট থাকবে। তাহলে এই যে আমি টেস্ট 1 থেকে এরকম বিভিন্ন শীটের নাম পাচ্ছি, ওয়ার্কশিটের নাম পাচ্ছি, এইগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় এক একটা শীট ট্যাব। ঠিক যেরকম আমরা এই রিবনের মধ্যে ট্যাব পেয়েছিলাম, ঠিক একই রকম ভাবে শীটের মধ্যে আমরা শীট ট্যাব পাচ্ছি। এই শীট ট্যাব গুলোকে তুমি কিরকম ভাবে ইমাজিন করতে পারো? ধরো এক একটা শীট এক একটা ফ্লোরকে ডিফাইন করছে। আমাদের কলেজে কটা ফ্লোর? আমাদের কলেজটা কতলা বলো তো? আমাদের কলেজ বিল্ডিংটা কতলা? 4 স্যার। 4 তলা। মাত্র একজন বললে সেটাও এত চিন্তা করে বলতে হলো? তো এই যে 4 তলা বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর ধরো আমাদের শীট নাম্বার 1, ফার্স্ট ফ্লোর শীট নাম্বার 2, সেকেন্ড ফ্লোর শীট নাম্বার 3। তার মানে প্রত্যেকটা শীটকে ইমাজিন করো একটা বিল্ডিং এর এক একটা ফ্লোর। প্রত্যেকটা ফ্লোর এখানে যেন আইডেন্টিক্যাল। শীট 1 এ তুমি যা পাবে শীট 2 তেও তাই পাবে বাই ডিফল্ট, 3 তেও তাই পাবে, 4 এও তাই পাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি তার মধ্যে ডেটা ইনপুট করছো। আদারওয়াইজ বাই ডিফল্ট প্রত্যেকটা শীট আইডেন্টিক্যাল। তাহলে শীট গুলো, প্রত্যেকটা শীট ট্যাব এক একটা ফ্লোরকে রিপ্রেজেন্ট করছে। আমরা এবারে যদি নাম্বার অফ শীটস কে ধরো অনেক বাড়িয়ে দিলাম, আর এখান থেকে এই বাটনটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে দেখো আমরা সব কটা শীটকে কিন্তু একসাথে দেখতে পাচ্ছি না। তাহলে আমি যে শীটগুলোকে দেখতে পাচ্ছি না সেদিকে আমি যাবো কি করে? এবার দেখো এইখানে দেখতে পাচ্ছ একটা লেফট অ্যারো আর একটা রাইট অ্যারো আছে। তুমি যেই রাইট অ্যারোতে ক্লিক করবে, যে শীটগুলো দেখো ওই বারের পিছন দিকে চলে গিয়েছিল, সেই শীটগুলোতে তোমরা যেতে পারছো। এবার শীট 6 এর থেকে ধরো তুমি 1 এ যেতে চাইছো, তখন আমি লেফট বাটনটাকে বা লেফট অ্যারোটাকে ক্লিক করব। লেফট অ্যারোকে ক্লিক করলে আমি লেফটে মুভ করব। তাহলে এই লেফট আর রাইট অ্যারো এরা কি বিহেভ করছে? এরা বিহেভ করছে শীট ট্যাবের স্ক্রোল বাটন হিসাবে। যেরকম আমরা স্ক্রোল করি মাউসের হুইলটাকে ডাউন বা আপ মুভ করানোর জন্য একটা কোনো পেজকে, সেরকম লেফট টু রাইট, রাইট টু লেফট যাওয়ার জন্য আমরা শীট ট্যাব স্ক্রোল বাটনটাকে ইউজ করব, যাতে করে আমরা একটা শীট থেকে আরেকটা শীটে যেতে পারি। ধরো কোনো একটা ওয়ার্কবুক আছে, সেখানে ধরো 40-50টা ওয়ার্কশিট আছে। 40-50টা ওয়ার্কশিট তোমার কখনো এখানে একসাথে দেখাবে না। তুমি ম্যাক্সিমাম 10টা বা 11টা বা 12টা দেখতে পাবে, তারপর নাম্বারগুলো তুমি আর দেখতে পাবে না। তখন তোমাকে এই বাটনটাতে ক্লিক করে তোমাকে শীটে যেতে হবে। আর একটা তোমাদের এখানে আমি শর্টকাট প্রসেস বলে দিই। ধরো আমি এটাকে আবার বাড়িয়ে দিলাম। এবার ধরো তুমি শীট 1 থেকে ওয়ার্কশিট নাম্বার ধরো 50 তে যেতে চাইছো, তাহলে তোমাকে তো এই অ্যারোটাকে 50 বার ক্লিক করতে হবে, তবে তো তুমি গিয়ে শীট 50 তে পৌঁছাবে। তাহলে এর কি কোনো শর্টকাট প্রসেস নেই? আছে। এই অ্যারোটার উপর রাইট ক্লিক করবে। আমি আরেকবার বলছি, যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে যেতে চাও, তাহলে এই রাইট অ্যারোটার উপরে রাইট ক্লিক করো। যেই রাইট ক্লিক করবে, যতগুলো শীট আছে সব কটা শীট এখানে এইভাবে পরপর লেখা থাকবে তাদের স্পেসিফিক নাম হিসাবে।
এবার তোমার 50 নাম্বার শিটে যাওয়ার দরকার, শিট নাম্বার 50 সিলেক্ট করবে, ওকে করবে, একদম ডাইরেক্টলি তুমি ওই শিটে গিয়ে ল্যান্ড করবে। তোমার তখন 1 থেকে 50 অব্দি একটা 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 করে ক্লিক করে করে যেতে হবে না। তাহলে আমার শর্টকাট প্রসেস কি, এই অ্যারোর উপর রাইট ক্লিক করা, রাইট ক্লিক করে এখান থেকে সেই শিট নাম্বারটা সিলেক্ট করা যেটাই আমি যেতে চাইছি, ওকেতে প্রেস করা, যেই ওকেতে প্রেস করব আমি পার্টিকুলার ওই শিটে চলে যাব। তাহলে এই পার্টের মধ্যে আমি কি পেলাম, শিট ট্যাবস পেলাম। এটাকে ছোট করে দাও আবার। এইখানে আমি পেলাম হচ্ছে শিট ট্যাবস, যেগুলো বাড়ির এক একটা ফ্লোরকে ডিফাইন করছে বা ফ্লোরের সাথে যেন কম্পেয়ারেবল। বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে যদি আমাকে শিটের থেকে শিটে মুভ করতে হয়, আমি এই স্ক্রল বাটনটাকে প্রেস করে করে করতে পারি, অথবা রাইট ক্লিক করে আমি পার্টিকুলার ওই শিট নাম্বারটা চুজ করে আমি সেই শিটটা থেকে জাস্ট ল্যান্ড করতে পারি। আর যদি ধরো আমাকে অ্যাকচুয়ালি, তোমার কাছে কিন্তু এতগুলো শিট থাকবে না। যখন আমি প্রথম তোমাদের এক্সেল ইন্টারফেসটা দেখানো শুরু করেছিলাম তখন একটাই মাত্র শিট ছিল। তোমাকে যদি ওয়ার্কশিট অ্যাড করতে হয় তাহলে তোমাকে এই প্লাস বাটনটাতে ক্লিক করতে হবে। একটা করে ক্লিক করা মানে একটা করে নতুন ওয়ার্কশিট এক্সিস্টিং ওয়ার্কশিটের সাথে অ্যাড হতে থাকবে। এই প্লাস বাটনটার নাম হচ্ছে নিউ ওয়ার্কশিট বাটন। প্লাস বাটনটার নাম হচ্ছে নিউ ওয়ার্কশিট বাটন। তাহলে আমাদের এই বাঁদিকে আমি এটাকে একটু উপরে তুলে নিয়ে করি, কারণ বারবার করে ওখানে আমার টাস্ক বারটা ইয়ে হয়ে যাচ্ছে। এখান থেকে করি তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের শিটের এক একটা ট্যাব। এইটা হচ্ছে স্ক্রোল বাটন আর এটা হচ্ছে নিউ শিট বাটন। যখন আমার শিট অ্যাড করার দরকার পড়বে আমি শিটটাকে অ্যাড করব। এই যে স্ক্রলটা দেখতে পাচ্ছ, এই স্ক্রল বারটা, আর এদিকে দেখো এই আর একটা স্ক্রল বার রয়েছে। যত তুমি নিচের দিকে যাবে তত দেখো ভার্টিক্যাল স্ক্রল বারটা ছোট হচ্ছে। আবার ঠিক একই রকম ভাবে যত তুমি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত দেখো হরাইজন্টাল স্ক্রল বারটা ছোট হতে থাকবে। তাহলে এই হরাইজন্টাল স্ক্রল বার একটা ওয়ার্কশিটে হরাইজন্টালি মুভ করতে তোমাকে র্যাপিডলি হেল্প করবে, ভার্টিক্যাল স্ক্রল বার ভার্টিক্যালি আপ এন্ড ডাউন করতে তোমাকে হেল্প করবে। এইটা হয়ে গেল আমাদের হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ক্রল বারস। এইবার এইটাকে তুমি কার সঙ্গে ইমাজিন করতে পারো, অ্যাজ ইফ যেন তোমার বাড়ির যে স্লাইডিং উইন্ডো থাকে সেই স্লাইডিং উইন্ডো। স্লাইড করলাম, উইন্ডো ওপেন হলো, আমি বাইরে তাকিয়ে দেখলাম। ঠিক একই রকম ভাবে ওয়ার্কশিটে ধরো অনেক ডান দিকে কোনো ডেটা আছে, আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, সেখানে গিয়ে আমি ডেটাটা দেখলাম। নিচের দিকে নামার দরকার পড়লো, স্ক্রল বারটাকে তোমার ড্র্যাগ করে নিচে নামালাম, পার্টিকুলার রিজিয়নে গিয়ে পার্টিকুলার স্পেসে গিয়ে আমি সেই ডেটাটাকে দেখলাম। এটা হয়ে গেল হরাইজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। এবারে হচ্ছে দেখো এই পার্টটা, এখানে দেখতে পাচ্ছ 100% লেখা রয়েছে একটা কথা, আর এইদিকে দেখো প্লাস। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি বললেন যে কোনো শিটকে যদি মুভ করাতে হয় তাহলে যে যে শিটটার আগে করাতে চাই সেটাকে সিলেক্ট করতে হয়, বাট যদি আমরা পরে করাতে চাই বা ওই শিটটাকে যদি একদম লাস্টে নিয়ে যেতে চাই তাহলে কি করব? এই যে ক্লিক করো, ধরো টেস্ট ওয়ান শিটটাকে আমি একদম এন্ডে নিয়ে যেতে চাইছি, তাই তো? তাহলে টেস্ট ওয়ানের উপর রাইট ক্লিক, মুভ অর কপি। এইবারে লাস্ট অপশন কি দেখতে পাচ্ছ, মুভ টু এন্ড, তাই তো? হ্যাঁ স্যার। এই মুভ টু এন্ডটা সিলেক্ট করো, ওকে করো, এই দেখো চলে গেল এন্ডে। ওকে স্যার। আবার কিন্তু এটাকে তুমি যদি এখান থেকে ফ্রন্টে আনতে চাও তখন কিন্তু মুভ টু ফ্রন্ট বলে কোনো অপশন পাবে না। তখন তোমার যেটা প্রথম শিট নাম্বার থাকবে সেই শিট নাম্বারটাকে সিলেক্ট করবে, বিফোর দ্যাট শিট মানে কি সবার আগে, ওকে করো, দেখো আবার চলে এসছো আগে যায়। মুভ টু এন্ড, মুভ টু শিট থাকে না, সরি মুভ টু ফ্রন্ট থাকে না। এবার এখানে যখন তুমি এটা বললে আরেকটা জিনিস বলে দিই, ধরো আমি এরকম একটা কিছু কথা লিখে রেখে দিলাম জিনিসটা বোঝানোর জন্য। এবার আমি
আরেকটা ওয়ার্কবুক খুললাম, দেখো আগেরটার নাম্বার কত ছিল বুক 1, এইটার নাম্বার হলো বুক 2, আমি কোনো নাম্বার দিচ্ছি না। এইবার ধরো তুমি এই শীটে ধরো প্রচুর ডেটা আছে, তোমার মনে হচ্ছে যে এই শীটে আর কাজ এই এক্সেল ওয়ার্কবুকে নেই, তুমি এই শীটটাকে এই এক্সেল ওয়ার্কবুকে আনতে চাইছো। তাহলে আমরা ইন জেনারেল কি মনে হয় যে না, প্রথমে আমি এই পুরো ওয়ার্কশিটটাকে সিলেক্ট করব, তার মধ্যে যা ডেটা আছে সমস্ত ডেটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। এটা তুমি করতে পারো, কিন্তু প্রবলেম হবে যদি দেখা যায় এই শীটের মধ্যে এমন কিছু ডেটা আছে যেই ডেটা অন্য কোনো ডেটার সাথে রিলেটেড, অন্য কোনো শীটের সাথে রিলেটেড, তাহলে প্রবলেম হতে পারে। বা ধরো এর মধ্যে একটা টাইপ অফ ফরম্যাটিং করা আছে, তুমি যখন কপি পেস্ট করছো ফরম্যাটিং কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এত ঝামেলাতে আমরা যাব না। আমরা তাহলে কি করব, এই শীট টেস্ট 01 এর উপর আবার রাইট ক্লিক করব, মুভ অর কপিতে ক্লিক করব। এইবার ভালো করে দেখো, প্রথম অপশনে কি লেখা রয়েছে, টু বুক। কোন বুকে তুমি যেতে চাইছো? আমি এই ড্রপ ডাউনে যে ক্লিক করব, তখন আমার কাছে দেখো এক্সিস্টিং যে দুটো ওয়ার্কবুক ওপেন আছে সেই দুটো ওয়ার্কবুক শো করছে। আমি যদি এখানে আরো একটা ধরো আমি এরকম এক গাদা ওয়ার্কবুক খুলে রেখে দিলাম, বুক 5 অব্দি খুলে রাখলাম, খুব ভালো কথা। এবার বুক 5 অব্দি খুলে রেখে আমি বুক 1 এ ব্যাক করে এলাম। তাহলে এবার যদি আমি বুক 1টাকে বুক 5 এ নিয়ে যেতে চাই, তুমি যখন ড্রপ ডাউনে ক্লিক করবে, এ দেখো 1 থেকে স্টার্ট করে 5 অব্দি যতগুলো ওয়ার্কবুক ওপেন আছে সব কটা ওয়ার্কবুককেও শো করছে। তুমি ধরো বলছো আমি বুক 5 এ নিয়ে যাব, এবার তুমি কিভাবে নিয়ে যাবে? তুমি কি পুরো শীটটাকে একদম ধরে এখান থেকে তুলে নিয়ে ওখানে চলে যাবে? না, আমরা সব সময় বলি পুরোটা কখনো মুভ করাবে না, একটা কপিকে মুভ করাও। তাহলে পরে এইখানে নিচে যে অপশনটা পাচ্ছ ক্রিয়েট এ কপি, ক্রিয়েট এ কপিটা ক্লিক করবে, মুভ টু এন্ড সিলেক্ট করবে, তোমার যদি লাস্টে প্লেস করতে হয় ওকে করো। এ দেখো বুক 5 এর মধ্যে শীট 1টা চলে এসছে। এই শীট 1টা দেখো বুক 1 এও আছে, এই শীট 1টা দেখো বুক 5 এরও আছে। এখানে তোমার কোনো কপি পেস্ট করার কোনো ঝামেলা নেই, কোনো ফরম্যাটিং চেঞ্জ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। ওই শীটটা একদম ইনট্যাক্ট যেরকম ছিল ঠিক সেই রকম ভাবে ও জাস্ট একটা কপি হয়ে অন্য ওয়ার্কবুকে চলে এলো। তাহলে আমরা ওয়ার্কবুক ধরো মাল্টিপল ওয়ার্কবুক নিয়ে আমি কাজ করছি, সেখানে আমার কোনো একটা জায়গায় ধরো ক্যালকুলেশন হওয়ার পর সেই ডেটাটা আমাকে ফাইনাল আরেকটা কোনো ওয়ার্কবুকের মধ্যে দিয়ে সেখানে ফর্মুলা ইউজ করে ফাইনাল আউটকাম বের করতে হবে। তখন আমরা ওই আগে যেখানে ক্যালকুলেশনটা করেছি সেটাকে আমরা একটা কপি ক্রিয়েট করে ওই শীটটাকে আমরা কপি করি আর একটা ওয়ার্কবুকের মধ্যে, তারপর আমরা ফার্দার কাজটা করি। তাহলে আমরা যে শুধু একটা ওয়ার্কবুকের মধ্যে একটা ওয়ার্কশিটের পরে আরেকটা ওয়ার্কশিটে শুধু মুভ করাতে পারি তা নয়, আমরা কিন্তু একটা ওয়ার্কবুক থেকে আরেকটা ওয়ার্কবুকের মধ্যেও একটা ওয়ার্কশিটকে মুভ করাতে পারি। তুমি যদি ক্রিয়েটে কপি না করতে তাহলে এই ওয়ার্কশিটটা আর এখানে থাকতো না 1 এ। দেখবে এ দেখো টেস্ট 01 এ আমি যদি মুভ অর কপিতে গিয়ে এবার ক্রিয়েটে কপিটা চুজ করলাম না, আমি কি করলাম এখান থেকে ধরো বুক 3 চুজ করে নিলাম, মুভ টু এন্ড করে দিলাম। যেই ওকে করে দেব বুক 3 তে দেখো টেস্ট 01 এসেছে। এবার বুক 1টা খোঁজ করে দেখো, দেখো বুক 1 এ টেস্ট 01 আর নেই, কারণ তুমি ক্রিয়েটে কপি করোনি, তুমি পুরো শীটটাকে মুভ করে দিয়েছো। তার মানে এই ওয়ার্কবুক থেকে অন্য ওয়ার্কবুকে চলে গেছে। এটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? একটা ওয়ার্কবুক থেকে আরেকটা। আচ্ছা আচ্ছা স্যার ম্যাক্সিমাম কটা ওয়ার্কবুক একসাথে খুলে রাখতে পারি? যতটা পর্যন্ত তোমার র্যাম তোমাকে অ্যালাউ করবে কম্পিউটারে। ওকে স্যার। এটা হচ্ছে মেশিন স্পেসিফিক। আমার মেশিনে যদি এখন 128 জিবি র্যাম থাকে, আমি 250, 300
খুলে রাখতে পারি। তবে ডিপেন্ড করে, যদি ওয়ার্কবুক খুব হেভি হয়, ধরো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে, ধরো তুমি যদি অ্যামাজন যখন ডেটা অ্যানালিসিস করে ওরা ওদের বিভিন্ন রকম সেলস রিপোর্ট তৈরি করে, এবার ধরো ওরা কোয়ার্টারলি ডেটা অ্যানালাইজ করে, তাহলে যখন কোয়ার্টারলি ডেটা অ্যানালাইজ করছে অ্যামাজন ইন্ডিয়াতে, চিন্তা করে দেখো তো সারাদিনে কত অ্যামাউন্ট অফ জিনিস পারচেসড হয়, তাহলে কত অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি ডেটা ওখানে আছে। তাহলে সেই ডেটা যখন একটা ওয়ার্কশিটের মধ্যে থাকে, একটা ওয়ার্কবুকের মধ্যে থাকে, সেই ওয়ার্কবুক কিন্তু হেভি হয়। সেটা আমাদের নর্মাল কম্পিউটারে প্রসেস করতে কিন্তু অনেক বেশি রিসোর্স লাগবে। তোমার কম্পিউটারে যত রিসোর্স আছে আর ওয়ার্কবুক কতটা হেভি বা কতটা লাইট, এর উপর ডিপেন্ড করে তুমি কতগুলো ওয়ার্কবুককে ওপেন রাখতে পারো। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল স্ক্রোল বার দুটো জানলাম। হরাইজন্টালি মুভ করতে গেলে একটা শীটের মধ্যে হরাইজন্টাল স্ক্রোল বার, ভার্টিক্যালি উপর নিচ করতে গেলে আমাদের ভার্টিক্যাল স্ক্রোল বার। এইবার দাঁড়াও, এখানে অনেকগুলো ইয়ে ওপেন হয়ে গেছে, একটা কাজ করি, দাঁড়াও এক সেকেন্ড, সবগুলোকে একসাথে মিনিমাইজ করে দাও। মিনিমাইজ করে দিয়ে একটা পার্টিকুলার ওয়ার্কশিটকে আমরা রাখি। এবারে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইখানে একদম এক্সট্রিম রাইটে চলে আসো, এই বটমে এক্সট্রিম রাইটে, এখানে দেখো 100% লেখা আছে, আর একটা দেখো স্লাইডার রয়েছে, এটা দেখতে পাচ্ছ সবাই? সবাই? আচ্ছা, এই স্লাইডারটাকে যদি আমি ডান দিকে সরাই, দেখো জুম ইন হচ্ছে, ম্যাগনিফাইড হচ্ছে। যদি বাঁ দিকে সরাই তাহলে দেখো ছোট হয়ে যাচ্ছে, জুম আউট হচ্ছে। জুম ইন, জুম আউট, এটার নাম হচ্ছে আমাদের জুম স্লাইডার। একটা এক্সেল শিটকে তুমি ম্যাক্সিমাম 400% অব্দি জুম করতে পারো, এটা ম্যাক্সিমাম। দেখো স্লাইডার একদম ডান দিকে, এখানে দেখো 400% দেখাচ্ছে। আর এই মাঝখানের যে দাগটা, এইটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট পজিশন 100। আর তুমি মিনিমাইজ করতে পারো 10%, মানে কিছু পড়তে পারবে না। আমরা ম্যাক্সিমাম 400% অব্দি জুম করতে পারি। তাহলে এইটা হচ্ছে জুম স্লাইডার। এইবার জুম স্লাইডারের ঠিক বাঁদিকে দেখো তিনটে বাটন রয়েছে। এই তিনটে বাটন হচ্ছে পেজ ভিউ বাটন। তুমি একটা পেজকে কিভাবে দেখতে চাইছো, বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের গ্রিড ভিউ। এই গ্রিডের মতন আমাদের প্রত্যেকটা সেল এখানে রয়েছে। তুমি যদি এই অপশনটা চুজ করো, তাহলে পরে অপশনটা কিরকম হচ্ছে, গ্রিড এবং তার পাশে পাশে পেজ ওয়াইজ। এখানে দেখো প্রত্যেকটা পেজ ম্যাক্সিমাম কতটা নাম্বার অফ রোজ আর কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ কলামকে কন্টেন করছে বাই ডিফল্ট, সেটা তোমার এখানে শো করছে। তুমি যখন এই নাম্বারের পর এন্টার মারবে, তুমি চলে যাবে তার পরের পেজে। তুমি যদি এর পরে আই এর পর নেক্সট কলামে যেতে চাও, তাহলে চলে যাবে পাশে। তাহলে এটাকে বলা হয় পেজ লেআউট। প্রথমটা হচ্ছে আমাদের নর্মাল লেআউট, যেটা হচ্ছে গ্রিড ভিউ। তারপরেরটা হচ্ছে পেজ লেআউট, পেজ ওয়াইজ তুমি লেআউটটা দেখতে পাচ্ছ। আর লাস্টেরটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কিরকম, এইটা হচ্ছে পেজ ব্রেক। আমার এখানে কোনো ডকুমেন্ট নেই, তাই জন্য কোনো ডেটা নেই, তাই জন্য এখানে কিছু দেখতে পাচ্ছ না। আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, একটা তোমার প্রিন্ট এরিয়া, যেটা সেই প্রিন্ট এরিয়া ওয়াইজ পেজগুলো ভেঙে যাবে, সেটাকে বলা হয় পেজ ব্রেক। আমরা সবসময় কাজ করব হচ্ছে এই নর্মালটাতে। যখন আমরা ড্যাশবোর্ডকে ডিজাইন করব, বা ধরো কোনো একটা ফর্মুলা দিয়ে একটা মার্কশিট ডেভেলপ করছি, তুমি একটা ধরো তোমার একটা ধরো বিজনেস রয়েছে, সেই বিজনেসে তুমি
পারচেজের লিস্ট তৈরি করছো, এই সব জায়গাতে তখন আমরা পেজ ব্রেক, তোমার পেজ লেআউটে যাব, কিন্তু ইন জেনারেল আমরা নর্মাল ভিউতেই সবকিছু দেখব, লেআউটটা আমরা নর্মালে রাখবো। এইবার এই বাটনটা অনেকে অটো হাইড করে রাখে। কিরকম? এই দেখো ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন অ্যারোটা আছে, এই ড্রপ ডাউন অ্যারোটাই যেই মোমেন্টে ক্লিক করবে দেখো অলওয়েজ শো রিবন এই অপশনটা এনাবেল আছে, তাই জন্য রিবনটা কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। অনেক এক্সেল এর লোকের কাছে দেখবে এই রিবনটা থাকে না, তার কারণ ওরা এইটাকে, এটাকে যদি আমি শো ট্যাবস অনলি করে দিই, দেখো এটা হাইড হয়ে গেল। আমাদের এটা করার কোনো দরকার নেই, কারণ আমাদের, আচ্ছা এবারে যেটা একটা কথা সেটা হচ্ছে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টের মধ্যে এই যেটা আমাদের ওই ফর্মুলা বার ছিল, সেই ফর্মুলা বারের মধ্যে কিন্তু আমরা এই ফর্মুলা বারটাকে এইভাবে কিন্তু ইনক্রিজ করিয়ে নিতে পারি, যেটা একদম একটা সরু ন্যারো একটা আমাদের লাইন ছিল, সেই ন্যারো লাইনটাকে তুমি যদি ড্রপ ডাউন ন্যারোতে ক্লিক করো তাহলে পরে কিন্তু আমাদের এই ফর্মুলা বারটা কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই অবধি ক্লিয়ার হলো সবার কাছে? Yes, sir. Yes, sir. তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সেলের ইন্টারফেস। একটা এক্সেলের যা ইন্টারফেস, সেই ইন্টারফেসটাকে আমরা এইভাবে একটা বাড়ির সাথে অ্যানালজিকে ড্র করে, ঘরের ভিতরে বিভিন্ন রুম রয়েছে, সেখানে ফার্নিচার রয়েছে, বাড়ির বাইরে নেম প্লেট রয়েছে, এর সাথে আমরা একটা একটাকে রিলেট করালাম। এবার এখানে একটা কথা বলি, দেখো অফিস 365 এর যেটা সবচাইতে বড় সুবিধা, এখানে দেখতে পাচ্ছ অটো সেভ বলে একটা কথা লেখা রয়েছে। এই অটো সেভ এটা দেখো বাই ডিফল্ট অফ আছে। আমি যদি এই অটো সেভটাকে অন করে দিই, তাহলে আমরা যখন প্রথম তোমাকে ওই অনলাইন যে ভার্সনটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে মাইক্রোসফটের নিজের যে ড্রাইভ, সেই ড্রাইভটা। এই ড্রাইভটা আমার অ্যাকাউন্ট এখানে ওপেন রয়েছে, ও তোমাকে অটোমেটিক্যালি শো করাবে ওয়ান ড্রাইভ, যেটা তোমার পার্সোনাল। এটা আমার পার্সোনাল প্ল্যান, তাই জন্য পার্সোনাল শো করছে। আমি এটাতে ক্লিক করে দিলাম। এবার তোমাকে বলছে বইয়ের একটা নাম দিতে, ধরো আমি নাম দিলাম টেস্ট 02, এন্টার মারলাম, ও বইটাকে ক্রিয়েট করে নিল। এর পরবর্তী ক্ষেত্রে আমার এই ওয়ার্কবুকটাকে মানে সেভ করার আর কোনো দরকার নেই, ও অটো সেভ হতে থাকছে। এবং সত্যি সত্যি এই ওয়ার্কবুকটা ওইখানে গেছে কিনা এইটা যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা এই ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে এটাকে রিফ্রেশ করি। দেখতে পাচ্ছ টেস্ট 02 চলে এসছে, এটা কিন্তু ছিল না এতক্ষণ। দেখো অটোমেটিক্যালি টেস্ট 02 চলে এসছে। তাহলে এই টেস্ট 02 ওই জন্য স্যার জাস্ট নাও দেখাচ্ছে, দেখুন অপশনটা। হ্যাঁ ওই জন্য জাস্ট নাও দেখাচ্ছে অটো সেভ দেওয়ার পরে। হ্যাঁ, এবার সুবিধা একদম তাই। এবার আমি আমার ডেস্কটপের মধ্যে এই টেস্ট 02 তে যা যা লিখবো তাই তাই ওখানে অটোমেটিক্যালি সেভ হবে, যা লিখবে তাই অটোমেটিক্যালি সেভ হবে। একটু করে টাইম লাগবে, একটু বাদে 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 ও সেভ হয়ে যাবে। এবারে তুমি যদি বলো যে না আমি টাইমটা দেবো না, তুমি এটাকে ক্লিক করে দাও, তোমার এটা কম্পিউটারেও সেভ হলো, এটা ওখানেও সেভ হলো। সত্যি সত্যি সেভ হলো, দেখা যাক চেক করে। আরেকবার আমরা রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে নিয়ে টেস্ট 02টা ওপেন করি। এবার দেখো এখানে যা যা লেখা দেখতে পাচ্ছ, এখানে দেখো এক্স্যাক্টলি তাই তাই লেখা। অটো সেভ হচ্ছে, সিঙ্ক্রোনাইজড হচ্ছে। যা তুমি ডেস্কটপে কাজ করছো, তোমার কম্পিউটারে বসে কাজ করছো, সেটা অটোমেটিক্যালি ড্রাইভে তোমার এখানে সেভ হতে থাকবে।
তাহলে সব থেকে বড় এটার অ্যাডভান্টেজ হচ্ছে কোনোদিন তোমার কোনো ফাইল চুরি হয়ে যাবার, বা চুরি বাদ দাও, চুরিটা বলাটা ভুল কথা, ডিলিট হয়ে যাওয়ার এই টেনশনটা তোমার নেই। যদি তোমার মেশিন থেকে ডিলিট হয়েও যায়, তুমি কিন্তু ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু সেটা করতে গেলে পরে তোমাদের পেড ভার্সন থাকতে হবে। পেড ভার্সন ছাড়া তোমরা কিন্তু এই অফিস 365 কে ডেস্কটপে ইউজ করতে পারবে না, কারণ এটা তো ক্লাউড বেসড একটা তোমার ইয়ে। এবার যদি তোমার তুমি যদি কোনোখান থেকে কিজেন পারচেস করে নাও, সেখানে তুমি কিজেন অ্যাপ্লাই করে বা তোমার কিটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো, কিন্তু তোমাকে একটা পারচেস ভার্সনে যেতে হবে। আর আমরা যারা পারচেস করতে পারবো না, তারা আমরা অনলাইনে কাজ করি এখন, কারণ অনলাইন তো আমাকে ফ্রি করতে দিচ্ছে। শুধু আমার কাজ হচ্ছে একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করে নেওয়া, আর কিছু। অ্যাকাউন্ট ক্রিয়েশন তো আমরা যেরকম তোমার জিমেল তৈরি করেছি, একই রকম ভাবে একটা হটমেল বা আউটলুক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো, তাহলে পরেই আমাকে ফ্রি অ্যাক্সেস করতে দিচ্ছে, আমি অনলাইনে কাজ করব, আমার কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই, সবকিছু এখানে আছে। যখন অ্যাডভান্স পার্টে যাব, তখন আমরা অন্য অপশনকে দেখবো কি অপশন দিয়ে এটা করা যায়। দেখো, এক্সেল ইন্টারফেসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. স্যার সেভ করাটা একবার দেখাবেন? সেভ করাটা এই যে, হ্যাঁ স্যার। দাঁড়াও, এই যে অটো সেভ অপশনটা, এই অটো সেভ অপশনটা বাই ডিফল্ট অফ থাকে। ওকে স্যার। এই যে অন অফ বাটনটা, এটা তোমার থাকে হচ্ছে বাঁ দিকে, অফটা তখন দেখায়। এটাকে জাস্ট ক্লিক করবে, ও ডান দিকে চলে আসবে। এবার যেহেতু আমারটা অলরেডি উঠে আছে, তাই জন্য আমাকে আর এখানে ওই অপশনটা দেখালো না। এবং দেখো, যা যা তুমি এখানে দেখো লিখছি, দেখো এখানে দেখো আমার ওই শুভ সেনগুপ্ত আমার নাম, এসএস, সেই ইনিশিয়ালটা দেখো এখানে শো করছে। তার মানে শো করছে আমি ডেস্কটপে যা লিখবো, এটা ওই এসএস অ্যাকাউন্টে ড্রাইভের মধ্যে অটো সিনক্রোনাইজড হয়ে সেভ হতে থাকবে। ওকে স্যার। আচ্ছা স্যার, বলছিলাম স্যার, ওই যে গ্রিন মানে লাইনটা দেখাচ্ছে, ওটা কি পেড ভার্সন থাকলে তবে কি দেখাবে? এই যে এই যে তুমি দেখতে পাচ্ছ, এইটা এই এসএস লেখা আছে, এটা কথা উপরে বলছো? উপরে না স্যার, না স্যার, উপরে যে সার্চের উপরে যে গ্রিন আছে না লাইনটা, ও এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, পুরো যে গ্রিন লাইনটা আছে না সার্চের উপরে যে আছে না, অটো সেভের মানে পুরো লাইনটা যার মধ্যে আছে, ওটা কি এইটা পেড ভার্সন? দেখো, দেখো এই যে ডেস্কটপ যে ভার্সনটা আমি ইউজ করছি, এটা পেড ভার্সন আছে বলেই আমি ডেস্কটপটা ইউজ করতে পারছি, অফিস 365। আচ্ছা স্যার, আমি আমার ল্যাপটপে খুলেছি তো আমার ওই গ্রিন লাইনটা দেখা যাচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। কোন গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ না? এটা দেখতে পাচ্ছ না? যে না, ওটা দেখাচ্ছে না। কি দেখাচ্ছে না? কেন দেখাচ্ছে না? দেখা যাক কেন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না দেখা যাক। আচ্ছা, ক্লিক করলাম, ঠিক আছে, রাইট ক্লিক করলাম, লেফট ক্লিক না রাইট ক্লিক, কি অপশন দেখতে পাচ্ছ? কুইক অ্যাক্সেস টুলবার, তার মধ্যে শো কুইক অ্যাক্সেস টুলবার বিলো দা রিবন। এ দেখো এখানে চলে এসছে। যদি তুমি এটাকে হাইড কুইক অ্যাক্সেস টুলবার করো, এ দেখো নেই। আবার রাইট ক্লিক করা যাক, নেই, কোথায় গেল? এবার তোমার রিবনের উপর ক্লিক করতে হবে, শো কুইক অ্যাক্সেস টুলবার, ক্লিক করো, এখানে চলে এলো। এবার কুইক অ্যাক্সেস টুলবারকে যদি নিয়ে যাও অ্যাবাভ দ্য রিবন, ও আবার উপরে উঠে গেল। এ তোমার ইচ্ছা মতো। আর তুমি যদি কালারের কথা বলো, তাহলে পরে এই ফাইলে গিয়ে অ্যাকাউন্টে যেতে পারো। এই অ্যাকাউন্টের মধ্যে অফিস থিমের দেখো অনেক রকম অপশন দেয়। আর স্যার সেকেন্ডলি, আমার যে আপনার কাছে ড্র অপশনটা শো করছে না, আমার কাছে করছে না। আমার ইনসার্টের পরে পেজ লেআউট আসছে। ইনসার্টের পর পেজ লেআউট আসছে? হ্যাঁ, ড্র অপশনটা শো করছিল। তোমার কোন ভার্সন আছে এক্সেলের? ওটা চেক করা হয়নি তো, ল্যাপটপের সাথে ছিল আর কি, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আর কি। আচ্ছা,
তুমি যখন ল্যাপটপ কিনেছিলে তখন তোমার ল্যাপটপের সাথে মাইক্রোসফট অফিস ল্যাপটপের সাথেই দিয়েছিল, তাই তো? তাহলে পরে দেখো ওটা 2016 বা 2019 হতে পারে। কবে কিনেছো ল্যাপটপ? 2 বছর আগে। 2 বছর আগে। তাহলে 2019 ভার্সন হতে পারে। 2019 এ তুমি এক্সেল 365 এর প্রচুর অপশন পাবে, প্রচুর জিনিস পাবে, কিন্তু 2019 এইটা ওই ইন্টারফেস একটু চেঞ্জেস হয়, আর কিছু না। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমায় কি বলি, 2019 এর পর এখন 2021 বেরিয়েছিল, এই রিসেন্ট 2024 বেরিয়েছে অফিসে। যদি তুমি 2024 পারচেস করো সেটা কিন্তু অনেক চিপ এই মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশনের থেকে। মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশন হচ্ছে মান্থলি বেসড সাবস্ক্রিপশন। প্রত্যেক মাসে তোমাকে এর জন্য পে করতে হবে, 1 বছর করে করে এই সাবস্ক্রিপশন, 1 বছর বাদে বাদে সাবস্ক্রিপশন তোমাকে রিনিউ করতে হবে। কিন্তু সাবস্ক্রিপশনটা কত স্যার? ইয়ারলি সাবস্ক্রিপশন হচ্ছে তোমার, তোমরা যদি পারচেস করো কেউ, তাহলে পরে তোমাদের বোধহয় এখন পড়বে হচ্ছে 4000 সামথিং। দাঁড়াও 1 সেকেন্ড, আমি বলে দিচ্ছি কত পারচেসে এখন এই মোমেন্টে কত দাম চলছে। দাঁড়াও, এক মিনিট, প্রাইস কিছু চেঞ্জ করেছে কিনা দেখে তোমাকে বলে দিচ্ছি। ওকে স্যার। একটু নেটটা স্লো আছে কারণ প্রচুর জিনিস এখানে চলছে। দেখো, আমার এটা ফেব্রুয়ারি 1 এ আমার এই সাবস্ক্রিপশনটা এন্ড হচ্ছে, তারপর আমাকে পার মান্থ দেখাচ্ছে 619। তার কারণ আমার এটা ফ্যামিলি, মানে আমার এটাতে এই একটা সিঙ্গেল সাবস্ক্রিপশনে 5টা ডিফারেন্ট অ্যাকাউন্ট একটা সাবস্ক্রিপশনে রান করে। তোমরা যদি কেউ পারচেস করো তোমাদের কোনো দরকার নেই, কারণ আমার এটাতে অন্য জায়গাতে ইউজড হয় বলে আমার এটাতে ফ্যামিলি প্ল্যান পারচেস করা আছে। এটা যখন তোমরা সিঙ্গেল ইউজারে কিনবে তখন এটা তোমার পার মান্থ হয়ে যাবে ওই 470 টাকা বা 480 টাকা মতো করে। এবারে ফ্যামিলি আর তোমার পার্সোনাল প্ল্যানের মধ্যে দুটোই ডিফারেন্স। সেটা কি? সেটা হচ্ছে ফ্যামিলিতে প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে তুমি 1 টেরাবাইট করে ক্লাউড স্পেস পাবে। তাহলে আমার কাছে এটা ফ্যামিলি বলে আমার এখানে 5টা অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে 1 টিবি, তার মানে 5 টিবি অফ স্পেস এই সাবস্ক্রিপশনের সাথে অ্যাভেলেবেল। আর তোমরা যদি কেউ ইন্ডিভিজুয়াল পার্সোনাল পারচেস করো, ফ্যামিলির সাথে পার্সোনালের এটাই ডিফারেন্স, একটাই অ্যাকাউন্ট পাবে, সেই অ্যাকাউন্টটা যে কোনো একটা মেশিনেই তুমি রান করাতে পারবে। সেপারেট মেশিনে রান হয়তো করে যেতেও পারে, আই এম নট শিওর, সেটা একটু দেখে নিতে হবে। আর তুমি 1 টিবি স্পেস পাবে। এছাড়া অ্যাপ ফাংশনালিটি যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু সেম, কোনো ডিফারেন্স নেই, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু যদি কেউ যদি বিজনেস তোমার পারচেস করে, বিজনেস যেটা তোমার বা এন্টারপ্রাইজ যে ভার্সনটা আছে সেটা পারচেস করে, ওখানে আবার কিছু এক্সট্রা অ্যাপ আছে যেটা যারা বিজনেস পারপাসে করে তাদের জন্য শেয়ার পয়েন্ট বলে একটা নতুন জিনিস এসছে, যেটা একটা ড্রপ বক্সের মতো। ওই অর্গানাইজেশনের যাবতীয় যা কিছু সব ওই শেয়ার পয়েন্টে শেয়ার করলে ওই অর্গানাইজেশনের আন্ডারে, ওই এন্টারপ্রাইজের আন্ডারে যতগুলো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সমস্ত অ্যাকাউন্ট থেকে ওটা সাইমালটেনিয়াসলি সিনক্রোনাইজড হয়। ওটার দাম অনেক বেশি, ওটা বিজনেস প্ল্যান বা এন্টারপ্রাইজ প্ল্যান, আমাদের কোনো দরকার নেই। যদি কেউ পারচেস করো তাহলে পরে আমি বলবো ফ্যামিলির দিকে যাওয়ার কোনো দরকার নেই। ফ্যামিলি করতে পারো, 4-5 জন বন্ধু মিলে যদি একসাথে কেনো তাহলে তোমাদের এই 619 টাকা 5 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। যদি একসাথে 5 জন কেনে 5টা ডিফারেন্ট মেশিনে
5টা ডিফারেন্ট ইমেল আইডি থাকবে হটমেল বা আউটলুকের, তোমরা 5 জন একটা সিঙ্গেল সাবস্ক্রিপশন প্ল্যানে অ্যাক্সেস করতে পারো। সেখানে তোমাদের 620 টাকা, ধরো 620 কে 5 দিয়ে ডিভাইড করো, কত আসছে? 124 টাকা করে পার মান্থ পড়বে। যদি কখনো পারচেস করতে চাও এটা করতে পারো, একসাথে বন্ধুরা মিলে 5 জন করে একটা করে প্ল্যান পারচেস করবে, তাহলে 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, 5 জনে একসাথে পে করবে, তাহলে কারোর গায়ে লাগবে না। এটা করতে পারো, অনেক সস্তা হবে। ওকে স্যার, ওকে। আর আমি কাউকে বলছি না এটা যে পারচেস করোই, তোমরা ফ্রি ভার্সন তো ইউজ করতে পারবে, অন দা গো তো তুমি ফ্রি ভার্সন পাচ্ছ, কিন্তু পারচেস করলে আমরা যখন অ্যাডভান্স মানে আমাদের এই কোর্সের যখন লাস্টের দিকে আমরা যাব অ্যাডভান্স এক্সেলের দিকে, তখন আমাদের অনেকটা সুবিধা হবে। কারণ অনেক কিছু ফাংশনস আছে যে ফাংশনস গুলো অনলাইনে অ্যাভেলেবেল নয়, সেটা অনেক পরে। আমরা তো সবে শুরু করলাম, আমাদের জার্নি সবে আজকের থেকে শুরু হলো। আমি তোমাদের এটাও শিখিয়ে দেব এআই কে ইউজ করে তোমরা কত ইজিলি এই এক্সেলের ভেরিয়াস জিনিসপত্র শিখতে পারো। কিন্তু আমি তোমাদের প্রথমে এআইটা শেখাবো না, তার কারণটা হচ্ছে এআই প্রথমে শিখে গেলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ফর্মুলা তোমরা আর কেউ আর মনে রাখবে না, লজিক বুঝবে না। তখন তোমরা এআই কে বলবে, এআই তোমাকে একটা ফর্মুলা লিখে দেবে, সেই ফর্মুলা ধরো কোনো কারণের জন্য এআই ধরো অ্যাক্সেস করতে পারছো না, তখন তোমাকে একটা কাজ করতে হবে। তোমার যদি ফর্মুলার বেসিক লজিকটা ক্লিয়ার না থাকে তাহলে পরেই সমস্যা হবে। এই জন্য আমরা আগে গ্র্যাজুয়ালি শিখি, আমাদের কনসেপ্ট বেসটা ডেভেলপ করুক, তারপরে আমরা এআই কে কিভাবে ইন্টিগ্রেট করে আমরা কাজ করতে পারি সেটা আমি তোমাদেরকে শেখাবো। তাহলে আজকে আমরা যেটা ডিসকাস করলাম, এই ডিসকাশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমরা দেখো এক্সেলের ইন্টারফেসকে একদম কমপ্লিটলি নতুন একটা অ্যাঙ্গেলে শিখলাম। এই যে অ্যাঙ্গেলটাতে শিখলাম আমরা, দেখো এটার সাথে তোমাদের যেহেতু রিয়েল লাইফের বাড়ির সাথে আমরা অ্যানালজি ড্র করে করে জিনিসটাকে ডিসকাস করলাম, তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখো এটা মনে রাখাটা আমার মনে হয় অনেক বেশি ইজি হবে, কোন পার্টের কি ফাংশনালিটি। এই অ্যানালজিটা তোমাদের মানে ভালো লেগেছে? এই অ্যানালজিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর স্যার। এটা একটু নতুন ধরনের। নর্মাল ইন্টারফেস, এখানে রিবন আছে, এখানে এ আছে, ওখানে ওই ট্যাব রয়েছে, ইয়ে রয়েছে, তো আমরা জানি। আমাদের জিনিসটা শিখতে হবে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এমন ভাবে শিখতে হবে যাতে আমাদেরকে বেশি কিছু জিনিস মাথার মধ্যে মুখস্থের মতন রাখার দরকার নেই। আমাদের ভিতরে তুমি যখন একটা কোনো সেন্টেন্স লেখো, তখন কি তুমি এ বি সি ডি এই লেটার গুলো লেখার আগে চিন্তা করো এ লেটারটা কিরকম দেখতে, বি লেটারটা কিরকম দেখতে? কখনো তো করি না, আমরা তো কন্টিনিউয়াস লিখে যেতে থাকি। তাহলে আমাদের এই কনসেপশনটাকে, কনসেপচুয়াল বেসটাকে আমাদের এমন একটা জায়গাতে ডেভেলপ করাতে হবে যাতে করে আমরা একটা কোনো জিনিসকে দেখা মাত্র বুঝতে পারি যে সেটা কি, রিলেট করতে পারি যে সেটা কি করতে চাইছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের লজিকটাকে আমরা যতটা পারবো ক্লিয়ার রাখবো, যতটা পারবো আমরা ক্লিয়ার রাখবো। তাহলে পরে আমাদের ক্ষেত্রে এক্সেলের কমপ্লিকেটেড ফর্মুলার পার্টে যখন আমরা যাব, তখন কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। লজিক পার্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে পরে আমাদের এই জিনিসটা বুঝতে। ওই জন্য আমি তোমাদেরকে এইভাবে জিনিসটা বললাম, যাতে করে তোমরা একটু ইন্টারেস্টও পাও, একটু শুনতে ভালো লাগে। কারণ ক্লাসগুলো আমাদের যতটা পারা যায় ইন্টারেস্টিং ওয়েতে, এনগেজিং ওয়েতে কিন্তু আমাদেরকে কন্টিনিউ করিয়ে নিয়ে যেতে হবে। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা এই এক্সেলের ট্রেনিংটা কিন্তু কন্টিনিউ করো, কারণ এক্সেল শেখাটা
খুব দরকার তোমাদের প্রত্যেকের জন্য। এখন তো ডেটা সায়েন্সের যুগ, দেখতে পাচ্ছ ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ক্লিনিং থেকে শুরু করে সমস্ত কিছু। এবং এই এক্সেল কিন্তু একটা অত্যন্ত ভালো টুল, যেখান দিয়ে তুমি প্রচুর কাজ করতে পারো ডেটা রিলেটেড পার্টে। আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সেলের মধ্যে ইন্টিগ্রেট করানোর জন্য এত সুবিধা হয়ে গেছে, যে কাজটা বা যে জিনিসটা আমাদের তৈরি করতে আগে ধরো 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এটা ধরো এআই এখন 10 মিনিট 15 মিনিটের মধ্যে করে দিচ্ছে ম্যাক্সিমাম, অতটাও লাগছে না। নেক্সট ক্লাস থেকে আমরা এবারে কিছু জিনিসপত্র, নতুন ধরনের টুল শিখবো, যে টুলগুলো দিয়ে আমরা ডেটাকে কিভাবে আমরা মানে আমার নেক্সট ক্লাসে তোমাদের প্রথমে আমি একটা জিনিস শেখাবো, যেটাকে আমরা বলি হচ্ছে, যেরকম দেখবে যখন একজন ম্যাজিশিয়ান স্টেজে ম্যাজিক দেখায়, তখন তার হাতে দেখবে একটা ছোট্ট স্টিকের মতো থাকে, যাকে বলে ম্যাজিক ওয়ান্ড বা জাদু দণ্ড, যেটাকে আমরা বাংলায় বলি। সেরকম আমরা এক্সেলের একটা টুল আমরা নেক্সট ক্লাসে দেখবো, যেটাকে আমরা বলি হচ্ছে এক্সেলের ম্যাজিক ওয়ান্ড, যেখানে টু সাম এক্সটেন্ট সেই রকম কোনো কিছু না করে আমরা অনেক কিছু ডেটাকে অর্গানাইজ করে নিতে পারি নিজেদের ইচ্ছা মতো। তারপর ডেটা আসবে, সেই ডেটাকে আমরা কিভাবে তোমার ভিজুয়ালাইজ করব, কিভাবে একটা র ডেটাকে দেখতে সুন্দর করে তৈরি করব, এবং সেখান থেকে ডেটা দেখে বুঝতে পারবো আমি কি চাইছি, ভিজুয়ালাইজেশন, এগুলো আমরা ফার্স্টে একটু দেখবো। তারপর আমরা ইকুয়েশন পার্টের দিকে যাব, যেখানে তোমাদের আমি ইকুয়েশন, ফর্মুলা, ফাংশনস এগুলো শেখাবো, এবং সেইগুলো তোমাদের গ্র্যাজুয়ালি তোমাদের কনসেপ্টটাকে ডেভেলপ করবে। তাই জন্য সবাইকে বলবো, তোমরা এক্সেলের এই টোটাল ট্রেনিংটা খুব ভালো করে শেখো। এক্সেল কনসেপ্টটাকে যদি ডেভেলপ করে নাও এবং এআই কে এক্সেলের সঙ্গে ইন্টিগ্রেট করে জিনিসটা শিখে যাও, তাহলে পরবর্তীকালে যখন তোমাদের সিভিতে এটা লেখা থাকবে, এটা কিন্তু তোমাদের একটা অত্যন্ত একটা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে। তোমাদেরকে এখন এআই কে ইউজ করতে হবে। নেক্সট 5 ইয়ার্সে কিন্তু এটাই এখন মেন জায়গা। কত তোমার এবার এআই কে ইউজ তুমি কিভাবে করবে, এআই এর সঙ্গে তোমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। ওটা তো একটা মেশিন, ও হিউম্যান লাইক বাট নট হিউম্যান। তাহলে ওর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার আমাদের একটা ওয়ে আছে, সেই ওয়েতে আমরা ইন্টারঅ্যাক্ট করব। আমি কি চাইছি সেটা আমরা এআই কে বোঝাবো, সেই বোঝানোর পদ্ধতি আছে, সেটা নিয়ে লোকে পড়াশোনা করে। তো আমরা স্টার্ট করলাম, গ্র্যাজুয়ালি আমরা এগোই, আমরা ধীরে 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 আমাদের কনসেপ্ট বিল্ড করি। অনেক নতুন নতুন জিনিস শিখবে, অনেক নতুন নতুন টার্ম শিখবে। যারা আজকে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে জয়েন করোনি, হয়তো বাড়িতে ল্যাপটপ রয়েছে, তারা নেক্সট দিনে পারলে ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করো। আর যারা মোবাইল থেকে জয়েন করতে চাইছো বা করছো, এই মোমেন্টে হয়তো কোনো কারণের জন্য গাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই, তোমরা ওই মাইক্রোসফট 365 অ্যাপটা মোবাইলে ইনস্টল করে নাও, আর মাইক্রোসফটে মানে হটমেলে বা আউটলুকে একটা ইমেল আইডি ক্রিয়েট করে নাও। সেটা ওই মাইক্রোসফট 365 অ্যাপের মধ্যে ওইটা দিয়ে লগ ইন করো, তাহলে পরে ওখানে অনলাইনে এই ফ্রি ভার্সনের মাইক্রোসফট এক্সেলটা তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করি। তোমাদের সাথে আবার তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। গুড নাইট টু এভরিবডি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। সবাই নতুন বছর নতুন ভালোভাবে কাটাও সবাই, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে চলো আবার তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে আমার। সবাই জয়েন করো নেক্সট ক্লাসে কিন্তু। ওকে স্যার। গুড নাইট। Good night, sir.